সবাইকে শুভরাত্রি। আমি ক্লাসগুলো এখন মানে বাংলায় বলবো, বিকজ আমাদের অনেক স্টুডেন্টস আছেন এখানে যারা কিনা বিগিনার লেভেলের। সো আমাদের যখন স্পিকিং টেস্টগুলো হবে তখন আর কি আমরা সবাই স্পিকিং প্র্যাকটিস আগে থেকে করে আমরা প্রিপেয়ার্ড থাকবো, যাতে হচ্ছে আম, আমরা সবাই কথা বলতে পারি ইংলিশে। এবং আপনারা এইভাবে মেন্টালিটি গ্রো করবেন যে এই গ্রুপ মানে কনভারসেশনের মধ্যেই আপনারা যাতে ইংলিশে কথা বলতে পারেন। সো আমি কিভাবে এই আমাদের জার্নিটা হবে সেটা আমি আহ, এখন আলোচনা শুরু করতেছি। সবাই জয়েন করে ফেলছেন এর মধ্যে। আর আপনারা যারা ফর্মটা ফিল আপ করেননি তারা ক্লাসের শেষে পরে ফিল আপ করে নিয়েন। আচ্ছা, আমাদের এই আইএলস কোর্সটা 2 মাসের হবে। ক্লাস মানে এখানে 2 মাসের মধ্যে আমাদের ক্লাসগুলো এবং অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট হবে, এবং আমরা ক্যামব্রিজের বইগুলো এই 2 মাসের মধ্যে কিছুটা প্র্যাকটিস করব। তারপরে আমরা আমাদের মক টেস্ট যেগুলো বলা হয়েছিল, 2টা ফ্রি মক টেস্ট আছে, এই 2টা ফ্রি মক টেস্ট পরবর্তী 1 মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। ততদিনে আমাদের ক্যামব্রিজের মোটামুটি 70% বইগুলো কমপ্লিট হয়ে যাবে। আমাদের যে প্ল্যানটা সেটা আমি কোর্স আউটলাইনটা আপনাদেরকে ক্লাসের সবার শেষে আপনাদের সাথে শেয়ার করব। তার পূর্বে আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার পিসির স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? একজন খালি জি অ্যান্সার দেন। ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় সবাই আইএলটিএস কি সেটার ব্যাপারে জানেন, তাও আমি একটা ওভারভিউ দেই। এখনো কি ক্লাস আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে আইএলটিএস এর ইন্টেন্সিভ মাস্টার ক্লাস। আইএলটিএসটা কি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আরও অনেকগুলো এরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আছে, আমরা সবাই আশা করি জানি। টোফেল, পিটিই, তারপরে ডুওলিঙ্গো, এরকম অনেকগুলো আছে। ইউএসএতে টোফেলটাকে সব থেকে বেশি মানে গুরুত্ব দেওয়া হয়, ইউএসএ এবং কানাডা, মেনলি নর্থ আমেরিকাতে আর কি। আর আইএলটিএসটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এটার মানে অনেক গ্রহণযোগ্যতা আছে, এবং সমস্ত ইউনিভার্সিটিগুলো আইএলটিএসকে সাপোর্ট করে। অস্ট্রেলিয়া এবং ইউরোপে আবার টোফেলটা তেমন ভ্যালু পায় না। আর হচ্ছে যে পিটি বলেন, ডুওলিঙ্গো বলেন, এগুলো কিছু কিছু ইউনিভার্সিটিতে গ্র্যান্টেড হয় না। আর সব থেকে কম গ্র্যান্টেড হচ্ছে ডুওলিঙ্গোটা। তো এই ক্ষেত্রে আমাদের আইএলটিএস যেহেতু সমস্ত পৃথিবীতেই গ্র্যান্টেড, তাই আমার সাজেশন হচ্ছে আপনারা কখনোই মানে আপনারা যেহেতু আইএলটিএসের জন্যই এখানে আসছেন, তো আইএলটিএসটাকে গুরুত্ব দিয়ে করেন। কারণ এইটা শুধু মানে এটা সারা পৃথিবীতেই গ্রহণযোগ্য। ইউরোপ বলেন আর নর্থ আমেরিকা বলেন, সারা পৃথিবীতেই এইটা থাকলে মানে বলা যায় এক কথায় সবার বাপ, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমের মধ্যে। তো আইএলটিএস এর এই এই বিষয়টা মেইনলি দেখে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, এটা ইউকেতে। সো ক্যামব্রিজ ইউনিভার্সিটি এই আইএলটিএস এর কোশ্চেনগুলো করে। এই কোশ্চেনগুলো ক্যামব্রিজ ইউনিভার্সিটি 2টা প্রতিষ্ঠানকে দেয়, একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল যেটা কিনা হচ্ছে ইউকেতে আছে, আর আইডিপি যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। এই দুটো প্রতিষ্ঠান, ব্রিটিশ কাউন্সিল আর আইডিপি, এই দুটো সারা পৃথিবীতে এই আইএলটিএস এক্সামটা কন্ডাক্ট করে। তো বাংলাদেশে এরকম যেরকম ব্রাঞ্চ আছে এই 2টা প্রতিষ্ঠানের, প্রায় সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এদের ব্রাঞ্চ আছে। আর এদের সাথে মানে এক্সাম সেন্টারগুলোর হচ্ছে কোলাবোরেশন থাকে। এগুলো হচ্ছে নর্মাল কথা আর কি। এখন আমরা আসি আইএলটিএস কেন দিব? শুধু কি হায়ার এডুকেশনের জন্য? আমার কথা হচ্ছে হায়ার এডুকেশনের জন্য আইএলটিএস তো দরকার, এটা তো আমরা সবাই জানি। আমাদের এবং সবার
আমাদের টার্গেটও এই একটা কারণেই আমরা আইএলটিএসটা দিচ্ছি, কিন্তু এছাড়াও আইএলটিএস কিন্তু আরও অনেক কিছুর জন্য লাগে, যেমন জব এবং টিচিং প্রফেশনের জন্য। আমাদের বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেগুলো আছে, এগুলোতে যদি আপনারা টিচার হতে চান তাহলে আপনার এটা লাগবে, আইএলটিএস লাগবে, অথবা হচ্ছে অন্যগুলোও লাগতে পারে। কিন্তু বাংলাদেশে আসলে কি আইএলটিএসটাই চিনে বলতে গেলে বেশিরভাগ। এই ডুওলিঙ্গো, তারপর হচ্ছে পিটি বা টোফেল, এগুলাকে কেউ তেমন বাংলাদেশে ভ্যালু দেয় না। এই জন্য দেখবেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো মানে আইএলটিএসটাকে বেশি ফোকাস করে। এখন আসে জব সেক্টরে, মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন, তারপর ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো বলেন, এগুলোতে জব করতে গেলে আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি বেশি থাকতে হবে। সো এই জন্য আপনাদের আইএলটিএসটা একটা মানে ম্যান্ডেটরি বিষয় হতে পারে। যেমন আমি এফএও, যেটা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এখানে আমি জব অ্যাপ্লাই করছিলাম। তখন আমার আইএলটিএস ছিল না। তখন আমি করেছিলাম কি, ওই যে 10 মিনিট স্কুলে স্পিকিং যে একটা কোর্স আছে না, ওই যে ঘরে বসে স্পোকেন ইংলিশ নামে একটা কোর্স আছে সম্ভবত, হ্যাঁ হ্যাঁ, মুঞ্জিরিনের। তো ওই কোর্সটা আমি করছিলাম, ওইটা করে ওইটা দিয়ে আর কি আমি অ্যাপ্লাই করছিলাম। ওখানে একটা মানে কম্পালসারি বিষয় ছিল যে ইংলিশ প্রফিসিয়েন্সির ব্যাপারে একটা সার্টিফিকেশন জমা দিতে হবে। তো ওরা আসলে আমার ইয়েটাকে কোনো গুরুত্ব দেয় নাই, স্বাভাবিক, দিবেও না। তবে এখন যেহেতু আমার আইএলটিএস আছে, এখন আমি এই টাইপের যত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো আছে সেগুলোতে আমি এখন অ্যাপ্লাই করতে পারবো। সো আপনারা আইএলটিএস দিচ্ছেন শুধু এই জন্য না মনে করবেন যে আমার শুধু হায়ার এডুকেশনের জন্যই লাগবে, বরং এটা আপনাদের জব অথবা টিচিং প্রফেশন, ইভেন যেসব জায়গায় আপনার স্পোকেন ইংলিশটা দরকার, সব জায়গায় আপনাদের একটা হেল্প করবে, এবং এটা একটা প্রমাণ থাকবে যে না আপনারা পারেন। যেমন আমার একটা বান্ধবী ব্যাট, যে ব্রিটিশ আমেরিকান টোবাকো, এই কোম্পানিটাতে জব করে এখন। সো ওর আইএলটিএস ছিল দেখে ও একটা প্রেফার মানে ও ও ও ওকে আর কি প্রেফার করছে বেশি জবের জন্য। আচ্ছা, এখন আসি আইএলটিএস এর ফি কত। আইএলটিএস এর ফি কিন্তু বাড়িয়েছে, বর্তমানে 24,950 টাকা। আপনারা মাঝে মাঝে ডিসকাউন্ট দেখতে পাবেন ইয়াতে, যে কি বলবো, কিছু কিছু প্রতিষ্ঠান আছে, এক্সাম সেন্টারগুলো আছে, দেখবেন যে ডিসকাউন্ট দিয়ে 22,500 বা এরকম অনেকগুলো ইয়া করতে পারে, ডিসকাউন্ট দিতে পারে। কিন্তু বেশিরভাগ যারা ডিসকাউন্ট দেয় তারা মনে করবেন যে এদের মধ্যে সমস্যা আছে। আচ্ছা, আপনাদের কি কারো মানে দেখতে সমস্যা হচ্ছে নাকি? একজন নক করেছেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যায় ভাই, দেখতে পাচ্ছি ভাই। ও, আমি একটু প্রেজেন্টেশন অফ করে আবার করতেছি, দাঁড়ান, একজনের সমস্যা হচ্ছে। সাইদুর রহমান ভাই, এখন আপনি দেখতে পাচ্ছেন? সাইদুর রহমান ভাই, হ্যালো? না, নাসিফ রহমান ভাই, আপনি দেখতে পাচ্ছেন? জি ভাই, আমি তো দেখতে পাচ্ছি, আমার আচ্ছা, সমস্যা ঠিক নেই। আছে, তাহলে আমি কন্টিনিউ করি। তো আইএলটিএস এর ফি 24,950 টাকাই ধরে রাখেন, কারণ হচ্ছে যারা ডিসকাউন্ট দেয় তারা মেইনলি সবসময় ভালো হয় না। কারণ আমি নিজে পেনস্টন থেকে অ্যাপ্লাই করেছিলাম, তখন আমাদের এমনি 22,500 টাকা ছিল কোর্স ফি, মানে সরি আইএলটিএস এর এক্সাম ফি। কিন্তু তখন ওরা আমাকে 19,500 টাকায় করতে দিছে এটা। তো আমি তো ওই রকম ডিসকাউন্টের ফাঁদে পড়ে গেছি। পরে আমি যখন স্পিকিং টেস্ট দেই তখন আমার ইন্ডিয়ান পড়ছে, আর হচ্ছে ভিডিও কলে ছিল।
আমি পরে জানতে পারছি যে এই এক্সাম সেন্টারে গত 3 থেকে 4 মাসের মধ্যে কোনো নেটিভ স্পিকার ছিল না, মানে এক্সাম নেয় নাই, কোনো নেটিভ এক্সামিনার স্পিকিং টেস্ট নেয় নাই। শুধু হয় বাংলাদেশি নইলে ইন্ডিয়ান, যদিও ওরা সার্টিফাইড, ক্যামব্রিজ থেকে সার্টিফাইড, কিন্তু তাও মানে নেটিভরা খুবই মানে গুরুত্ব দিয়ে আপনাদের টেস্ট নিবে। নেটিভরা কখনো ওই মানে এইরকম দেখে না যে আপনি আপনাদেরকে, আমরা যেহেতু নন নেটিভ আমাদের স্পিকিংয়ে সমস্যা থাকবেই, এটা স্বাভাবিক। তো ওরা এটাকে স্বাভাবিকভাবেই নেয়, আমাদের ভুল ত্রুটিগুলো মানে ওভারলুক করে। কিন্তু মানে নন নেটিভ যারা, তারা তো আসলে অনেক কষ্ট করে ইংলিশ শিখছে, বাঙালি বলেন হচ্ছে, তারপর ইন্ডিয়ান বলেন, ওরা অনেক কষ্ট করে ইংলিশ শিখছে, এজন্য ওদের কানে খুব লাগে। আমরা একটা ভুল করলে ওরা মানে এটা ওদের কানে লাগে, এজন্য ওরা বেশি মানে ভুল খোঁজার চেষ্টা করে, এই কারণে ওরা একটু মার্কস কম দেয়। আমার ওভারঅল সবই ভালো ছিল, কিন্তু ওই স্পিকিংয়ে একটু বেশি ধরছে। তো এই জন্য সবসময় মনে রাখবেন যে সবসময় ডিসকাউন্টের ফাঁদে পড়া যাবে না। আমাদের হচ্ছে ভালো জায়গায় যেন এক্সাম, ভালো এক্সাম সেন্টারে যেন আমি দিতে পারি, সেরকম একটা চিন্তাভাবনা নিয়েই আইএলটিএস এর কোর্সটা করেন। কারণ একটা বড় একটা অ্যামাউন্ট, এটা 24,950 টাকা, কিন্তু কম 50 টাকা কিন্তু কম না। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এটা একটা বেশি অ্যামাউন্টের মানে টেস্ট ফি, ডুওলিঙ্গোতে অনেক কম টাকা লাগে, 9,000 টাকার মধ্যেই হয়ে যায়। তো কিন্তু এটাতে কিন্তু অনেক বেশি লাগতেছে, তাই আপনারা এই যে কোর্সটা করবেন আমার কাছে আর এই যে প্র্যাকটিস করবেন, এটা খুবই ভালোভাবে করেন। কারণ আমি আমার স্টুডেন্টদের মধ্যে অনেকে ছিল এরকম যারা হচ্ছে মানে ফার্স্ট যে ব্যাচটা ছিল আমার, সেখানে অনেকেই একদম ভালো করছে। আবার কিছু কিছু আছে যে ক্লাস করে করে পরে ক্লাস আর করে নাই, কারণ আগ্রহ হারাই ফেলছে। এই জন্য নিজেকে সেলফ মোটিভেটেড করতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে, কারণ ডিপ্রেশন আসবে, একটা লং টাইম প্রিপারেশনের বিষয় যেহেতু, অলসতা আসবে। তো এগুলাকে ওভারকাম করে আপনাদের এগিয়ে যেতে হবে। এই জন্য আমি একদম প্রথম থেকেই বলতেছি আপনাদেরকে, আপনারা ফোকাসড থাকবেন, আপনাদের যে টার্গেট থাকবে। যেহেতু আমি বলেছি যে আইএলটিএসটা শুধু হায়ার স্টাডিজের জন্য না, আরও অনেক বিষয় আপনাদের হেল্প করবে, তাই আপনারা ফোকাসড থাকবেন যাতে হচ্ছে ভালো একটা আউটকাম আমরা পাই। এরপর আসি আইএলটিএস হচ্ছে 2 রকমের হয়, জেনারেল টেস্ট আর হচ্ছে একাডেমিক। আমি জেনারেল টেস্টের দিকে কাউকেই যেতে বলবো না, কারণ হচ্ছে জেনারেল টেস্ট শুধুমাত্র বিদেশে জবের জন্য, ইংলিশ স্পিকিং কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে জবের জন্য হচ্ছে মানে জেনারেল টেস্টটা লাগে। আর একাডেমিক টেস্টটা দুইটা ক্ষেত্রেই কাজে লাগে। আপনি যদি পড়াশোনা করতে চান তখনও একাডেমিকটাতে কাজ হবে, ওটা তো তখন লাগবেই, আর জব করতে গেলেও একাডেমিকটা দিয়েই কাজ হয়ে যায়। আর জেনারেল টেস্টটা দিয়ে আপনি কিন্তু আবার পড়াশোনা করতে পারবেন না। সো আমি বলবো সবসময় একাডেমিকের দিকেই যাওয়ার জন্য। তো আইএলটিএস আগে কম্পিউটার বেসড ছিল না, এটা কম্পিউটার বেসড এই এক্সামটাও নতুন আসছে। আর পেপার বেসডটা তো সবসময় আগের থেকেই ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পেপার বেসড আগামী বছর আর নাও থাকতে পারে, মানে 26-এ নাও থাকতে পারে। ভাই হ্যাঁ বলেন। ভাই আমাদের কি এখন থেকে পেন্সিল দিয়ে এক্সাম দিতে না হবে না, এরকম পেন। কিছু? আমাদের সময় পেন্সিল ছিল, আমি যখন দিয়েছি এটা পেন্সিল ছিল। এই জানুয়ারি থেকে সম্ভবত পেন কার্যকর হবে বাংলাদেশে। সো 16 তারিখের মধ্যে যারা, জানুয়ারি 16 তারিখ পর্যন্ত যারা এক্সাম দিচ্ছে আইএলটিএস এর মানে পেপার বেসড, তারা পেন্সিল দিয়ে লিখতে পারবে। কিন্তু পরবর্তী এক্সাম তো 25 তারিখে, 16 তারিখের পরে 25 তারিখে একটা এক্সাম আসছে। তো তো ওই 25 তারিখ থেকে আর কেউ মানে পেন্সিল ইউজ করতে পারবে না। তো এই জন্য একটু হার্ড হয়ে গেছে পেপার বেসডে, যেহেতু কাটা ছিঁড়ার ব্যাপার সেবার এখন আসবে। তো এখন থেকে এমনভাবে প্র্যাকটিস করবেন যেন এই যে কাটা ছিঁড়া জিনিসটাকে অ্যাভয়েড করা যায়। আর পেপার বেসডের আরেকটা সমস্যা হচ্ছে যে মাসে মাত্র 4টা এক্সাম দিতে পারবেন আপনারা, 4টার বেশি এক্সাম দেওয়া যায় না। আর হচ্ছে এক্সাম দেওয়ার 13 দিন পরে রেজাল্ট হয়। আর কম্পিউটার বেসডের সুবিধাটা হচ্ছে এইটাই যে আপনার কম্পিউটারের স্ক্রিন যেটা, সেখানে হচ্ছে কম্পিউটার স্ক্রিনে আপনাদের টাইমটা দেখাবে। আর যখন পেপার বেস দিবেন তখন দেখা যায় ওয়ালের মধ্যে ঘড়ি থাকে, তখন ওইটার দিকে বারবার তাকাইতে হয় টাইম দেখার জন্য। যদিও ওরা নোটিফাই করবে 20 মিনিট পর পরই জানাই দিবে। আর কম্পিউটার স্ক্রিনে টাইমটা থাকার কারণে সহজেই আপনি টাইমের
দিকে তাকাইতে পারতেছেন। তারপরে এটার রেজাল্ট 3 থেকে 5 দিনের মধ্যেই দিয়ে দেয়। আর মাসে 20টা কম্পিউটার বেসড এক্সাম হয়। সো এটা তাড়াতাড়ি হয়। আর কম্পিউটার বেসড আমি দেখছি তো টেস্টটার মানে যে ডেমোটা সেটা একটা মানে দেখছি। তো ওইটা আমার কাছে মনে হয়েছে এটা খুব তাড়াতাড়ি এক্সামটা দেওয়া যায়। আমার ক্ষেত্রে আমি যখন এসএ লিখছিলাম, মানে আমি ধরেন হাতে যখন এসএ লিখি তখন ধরেন 40 মিনিটের মধ্যে আমার 35 মিনিটের মধ্যে হয়ে যায়, অথবা কখনো কখনো 40 মিনিট পুরা লাগে, আবার কখনো কখনো ওই গ্রাফের সময় থেকে ধার করে নিয়ে আমার এসএ লিখতে হয়, এরকমও হয়। কিন্তু কম্পিউটার বেসডে যখন আমি টাইপ করি আমার টাইপিং স্পিড ভালো দেখে আমি 25 মিনিটের মধ্যেই এসএ লিখে শেষ করতে পারি। এখন যাদের টাইপিং স্পিড ভালো আর মাউস দিয়ে দ্রুত মানে পিসিতে দ্রুত কাজ করতে পারে না, আমার কাছে মনে হয় যে তার কম্পিউটার বেসডে যাওয়া উচিত। আর যেহেতু পেপার বেসডটাকে ওরা চাচ্ছে বেশি কঠিন করতে, তারা প্রতিনিয়তই যাতে হচ্ছে পেপার বেসডের প্রতি মানুষের আগ্রহ কমে যায় আর কম্পিউটার বেসডের প্রতি বেশি ঝুঁকে মানুষ, এতে ওদের খরচটা কমে যাবে। পেপার বেসডের ক্ষেত্রে যে কাগজের একটা খরচ আছে, তারপরে হচ্ছে এই যে এক্সামিনারদেরকে আরো বেশি খরচ টাকা দিতে হচ্ছে, এই সব ঝামেলা থেকে ওরা মুক্তি চায় আসলে। আমার কাছে এইটা মনে হয়েছে ওদের খরচ কমানোর জন্য। এই যেমন শ্রীলঙ্কা, তারপর পাকিস্তান, এগুলাতে হচ্ছে এই মার্চ মাসেই পেপার বেস বন্ধ। মার্চের পর থেকে ওদের শুধু কম্পিউটার বেসড হবে, ওদের আর পেপার বেস থাকবে না। তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি পারেন কম্পিউটার বেসড করতে তাহলে কম্পিউটার বেসড এর দিকে যান, আর নইলে পেপার বেসড করেন। আমি দুইটাই আপনাদের দেখাই দেবো, কোনো সমস্যা নেই। পেপার বেসড ফোকাস থাকবে মেইনলি, আর কম্পিউটার বেসড কিভাবে করবেন সেটাও আমি দেখাই দেবো এই কোর্সের মধ্যে। আচ্ছা, আরো দুইটা বিষয় এখন আসি। আইএলটিএস 1 স্কিল রিটেক। ভাই হ্যাঁ, কেউ কিছু বলবেন? আচ্ছা, আইএলটিএস 1 স্কিল রিটেক কম্পিউটার বেসডের একটা সুবিধা আছে, যদি আপনার এই 4টা মডিউলের, আইএলটিএস এর তো 4টা মডিউল থাকে। নাকি পেপার বেস? জি, কেউ কিছু বললেন? আচ্ছা, পেপার বেসডে কিন্তু রিটেক নেওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যদি 4টা মডিউল লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এই 4টা মডিউলের কোনোটাতে খারাপ করেন তাহলে রিটেক নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যদি কম্পিউটার বেসড দেন তাহলে আপনারা কোনো একটা বিষয়ে যদি খারাপ করেন সেটা রিটেক নিতে পারবেন। সেটা আপনি চাইলে 2 সপ্তাহের মধ্যেই আবার একটা এক্সাম দিয়ে ওইটাকে ভালো করতে পারবেন। তো এইটাতে আবার কিরকম খরচ হয়? 12,000 থেকে 15,500 টাকা খরচ হয়। আর আরেকটা বিষয় আছে ইনকোয়ারি অন রেজাল্ট, ইউআর যেটাকে আমরা বলি। এটা হচ্ছে কি, ধরেন আপনার একটা খারাপ হয়ে গেল এক্সাম, তখন আপনি এটার ইনকোয়ারি করতে দিবেন যে আমার তো আসলে এক্সাম ভালো হয়েছিল, কেন আমার ব্যান্ড খারাপ আসলো, এটার বিষয়ে ইনকোয়ারি করতে দিতে পারবেন। এটার ক্ষেত্রে 8,000 থেকে 12,000 টাকা খরচ হয়। 8,000 টাকা যে ব্রিটিশ কাউন্সিল 8,000 টাকা লাগে, আর আইডিপি থেকে যদি করেন তাহলে 12,000 টাকা লাগে। কখনো কখনো রেজাল্ট চেঞ্জ হতেও পারে, কখনো চেঞ্জ নাও হতে পারে। সবাই বলে যে 30% মানুষের রেজাল্ট চেঞ্জ হয়েছে। যদি রেজাল্ট চেঞ্জ হয় মানে রেজাল্ট ভালো হয় তাহলে টাকা ব্যাক করে দেওয়া। যেমন আমার একটা স্টুডেন্ট প্রথম ব্যাচের ছিল, ওর রেজাল্ট একটু খারাপ আসছিল, ও 7 পাইছিল, অথচ ও জানে যে ও 7.5 পাওয়ার যোগ্য। তো ও ইউআর করছিল, পরে ওর রেজাল্ট বাড়ছে, ওর 0.5 বাড়ছে, 7.5 আসছে। ওর রাইটিং এ 6.5 ছিল, ওখানে 7 দিয়ে দিছিল ওকে। তো এই কারণে ও টাকা পুরো ব্যাক পেয়ে গেছে। ওকে 12,000 টাকার পুরাটাই দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কারো যদি রেজাল্ট না বাড়ে তাহলে কিন্তু তার টাকাটা শেষ, তার আর ওই টাকা দিবে না। কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, যে ইউআর করলে আপনার যে ব্যান্ড স্কোরটা আছে সেটা থেকে কমে না, বাড়তে পারবে কিন্তু কখনো কমবে না। এটা অনেকটা ওই যে আমরা বোর্ড চ্যালেঞ্জ করি না, রেজাল্ট এ প্লাস না আসলে বা ফেল করলে বোর্ড চ্যালেঞ্জ করি, ওইটার মতো। এবার আসি আইএলটিএস ব্যান্ড স্কোর। জেনারেল রিডিং আর একাডেমিক রিডিংটা, জেনারেল টেস্ট যারা দেয় তাদের রিডিং আর হচ্ছে আমাদের একাডেমিকদের রিডিংটা আলাদা হয়, আলাদা। কিন্তু লিসেনিং দুইজনেরই সেম। এখন আমরা যেহেতু জেনারেল রিডিংয়ে জেনারেল টেস্ট দিব না, সো জেনারেল নিয়ে আলোচনা করতেছি না, আমরা আলোচনা করব একাডেমিক রিডিং আর লিসেনিং ব্যান্ড নিয়ে। এই ব্যান্ড হচ্ছে এই যে আপনারা দেখতেছেন হয়তো যে 9, 8.5, 8, এই যে এরকম করে যে আছে,
এই যে 9, 8.5 এগুলোকে ব্যান্ড বলতেছি। শুনুন ভাই, এটা হ্যালো তো ভাই, আপনারা যদি কোশ্চেন না করেন তাহলে মিউট করে রাখেন, ওই যে কেউ কথা বললে আমি কনফিউজড হই। আর কোশ্চেন করার সময় মানে আনমিউট করে দেন আমাকে কোশ্চেন করেন। আচ্ছা, so এটা হচ্ছে ব্যান্ড স্কোর, আর এগুলো হচ্ছে মার্ক। আপনি রিডিংয়ে 40 মার্কসের থাকে আর লিসেনিংয়ে 40 মার্কস থাকে। তো কত কত থেকে কত মার্কসের মধ্যে পেলে কত ব্যান্ড দেয় সেটার একটা এখানে ওভারভিউ আছে। আমি 5.5 এর নিচে এগুলো দেখাচ্ছি না, কারণ 5.5 এর নিচে পেলে আপনারা আসলে বিদেশে পড়তে যেতে পারবেন না। সো আমি 5.5 থেকে এই জন্য এটুকু রাখছি। আমাদের টার্গেট হচ্ছে 5.5 থেকে 7.5। যেহেতু আমি 7.5 7+ ব্যাচ বলেছি, আপনাদের টার্গেট থাকবে 7 অথবা 7.5 এর মধ্যে থাকা। আরও বেশি পাইলে তো কোনো সমস্যা নেই, আরও আমি অ্যাপ্রিসিয়েট করি এটা। তো এটা ডিপেন্ড করে টোটালি আপনাদের নিজেদেরকে কতটুকু সেলফ মোটিভেটেড করতে পারতেছেন এবং কত ভালো প্র্যাকটিস করতে পারতেছেন এবং কত এক্সাম হলে কাম থাকতে পারতেছেন, মানে এক্সাম হলে কতটুকু ধৈর্য নিয়ে আপনারা এক্সাম দিতে পারতেছেন সেটার উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যে আপনি আসলে 9 ব্যান্ড পাওয়ার মতো যোগ্য, কিন্তু এক্সাম সেন্টারে যে যদি নার্ভাস হয়ে যান তখন দেখবেন ব্যান্ড কমে আসতেছে। এটা অনেক কিছু। এখন ওইটা কিভাবে নার্ভাস না হয়ে এক্সাম দেওয়া হয় সেটার প্র্যাকটিসটা কিভাবে করবে সেটা আমি মানে পরবর্তী কিছু ক্লাস পরে আমি জানাই দেব। আচ্ছা, এখন আসি এই যে দেখুন, ভাই আমাদের মোটামুটি ভালো বলে যারা হচ্ছে এক্সাম মানে সরি মানে হায়ার স্টাডিজের জন্য মোটামুটি আমাদের 6.5 এর উপরে থাকে অথবা 6.5 থাকে, তাহলে মোটামুটি সমস্ত ইউনিভার্সিটিতে গুলা অ্যাপ্লাই করা যায়। এবং ভালো ভালো টপ ইউনিভার্সিটিগুলা 6.5কে হচ্ছে মানে মিনিমাল একটা ব্যান্ড ধরে রাখে। সো 6.5 না থাকলে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এখন 6.5 পেতে হলে আমার 40-এ কত পেতে হবে? ধরেন লিসেনিংয়ে আমাকে মিনিমাম 26 পেতে হবে 40-এর মধ্যে, আর রিডিংয়ে 40-এর মধ্যে আমাকে মিনিমাম 27 পেতে হবে, তাহলে আমি 6.5 পাবো। এটা হচ্ছে রিডিং আর লিসেনিং এর আর কি বললাম। আর রিডিং আর লিসেনিং এর কোশ্চেন অ্যান্সার শিটটা হচ্ছে এরকম থাকে, রিডিংটা এরকম ব্লু কালারের আর লিসেনিং এরটা হচ্ছে গ্রিন কালারের থাকে। এই যে এরকম দেখেন 1 2 3 এরকম করে এই প্রত্যেকটা ঘরের মধ্যে আপনার অ্যান্সারটা লিখতে হয়। আর এখানে ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট নাম্বার, সেন্টার নাম্বার এগুলো আপনাদের ওই সময় জানায় দেওয়া হবে যখন আপনারা এক্সাম দিবেন। এগুলোতে খালি আপনারা বোল্ড মানে ক্যাপিটাল লেটারে মানে সব কটা লেটার ক্যাপিটাল দিয়ে লিখবেন। এতে কি হয়, এতে হচ্ছে কনফিউশন তৈরি হয় না। অনেক সময় যে অনেকে স্মল লেটারে লিখলে আমরা বুঝি না, ধরেন এ এমন করে এমন ভাবে লিখলো যে আমরা ও মনে করতেছি, এরকম হয়, অনেক সময় ভুল হয়। এই কারণে সবসময় ক্যাপিটাল লেটারে লিখবেন যাতে হচ্ছে এক্সামিনার কনফিউজ না হয়। আর কম্পিউটার বেসডের তো কোনো সমস্যাই নাই, কারণ টাইপ করে দিলে ওটা তার কোনো কোনো প্রবলেমই হয় না। এখন আসছি আমি হচ্ছে মানে রাইটিং আর স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে। তো এটা হচ্ছে রাইটিং এর মার্কিং ক্রাইটেরিয়া। আসলে কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে রাইটিং এর মার্ক দেওয়া হয়? টাস্ক অ্যাচিভমেন্ট যেটাকে বলতেছি, মানে যা কোশ্চেন করা হয়েছে সেটার অ্যান্সার আপনারা কি দিয়েছেন কিনা, এটার উপর ডিপেন্ড করে যে আপনার টাস্ক রেসপন্সটা ঠিক আছে কিনা। তো কোহেরেন্স এন্ড কোহেশন জিনিসটা হচ্ছে কি, আমি এগুলো নিয়ে অবশ্যই সামনে যখন রাইটিং এর পার্ট নিয়ে আলোচনা করবো তখন ডিটেল আলোচনা করবো। এখন জাস্ট আমি ওভারভিউ দিচ্ছি, এই জন্য জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস যেহেতু, তো এখানে এখানে জাস্ট পরিচিত পরিচিত করিয়ে দেওয়া আর কি। কোহেরেন্স এন্ড কোহেশন মানে হচ্ছে ধারাবাহিকতা ঠিক রাখা, মানে একটা সেন্টেন্স লিখলেন এবং পরবর্তী সেন্টেন্সের সাথে যাতে ধারাবাহিকতাটা ঠিক থাকে। আর লেক্সিক্যাল রিসোর্সেস বলতে যেমন হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ব্যবহার করি না আমরা, তারপর হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করি, মানে আমরা যেসব ওয়ার্ড ভোকাবুলারিগুলো ইউজ করতেছি লেখা মানে লিখতে সেগুলা। এটা গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, কত রকম ভাবে সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড,
তারপর বিভিন্ন টেন্স দিয়ে আপনারা লিখতেছেন, তারপর হচ্ছে এটা কতটুকু অ্যাকিউরেট হচ্ছে সেটা। তো এই তিনটা জিনিসের মধ্যে এইখানে হচ্ছে মার্কিং একটা ক্রাইটেরিয়া আছে। 6 পেতে গেলে কি, মানে এখানে দেখেন লেখা আছে, আমি এই লিঙ্কগুলো তো আপনাদেরকে দিয়ে দেবো, তখন আপনারা এটা ডিটেল পড়বেন। আমি যদিও রাইটিংয়ের শুরুতে, রাইটিং ক্লাসগুলো যখন শুরু হবে তখন আমি সব ডিটেল আলোচনা করব। আমাদের টার্গেট থাকবে যে 6 ব্যান্ডের লেখা এবং 7 ব্যান্ডের লেখা, এইটুক অ্যাটলিস্ট অ্যাচিভ করা। পরবর্তীতে আস্তে আস্তে 8 ব্যান্ড 9 ব্যান্ড এটা পরবর্তীর বিষয়। এরপরে সে স্পিকিং ক্রাইটেরিয়া নিয়ে একটু পরে আলোচনা করব, যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাসটা মেইনলি স্পিকিং নিয়েই হবে। আর রাইটিং এর অ্যান্সার শিটটা এরকম হয়, রাইটিং টাস্ক 1 আর টাস্ক 2 একদম হুবহু একই রকম দেখতে, খালি জাস্ট কালার আলাদা। এই লাইনগুলোর মধ্যে আপনারা আসলে লিখবেন। যাই হোক, এগুলো নিয়ে পরে আলোচনা করবো, আমি জাস্ট দেখাচ্ছি। আপনাদের রেজাল্টটা এইরকম টিআরএফ ফর্মে আসবে, এটাকে বলে হচ্ছে টেস্ট রিপোর্ট ফর্ম। আপনাদের রেজাল্টের হার্ড কপিটা হচ্ছে এরকম হবে, যেমন এটা হচ্ছে আমারটা, আমি আমার ক্যান্ডিডেট নাম্বার, ক্যান্ডিডেট আইডি আর ডেট অফ বার্থটা ইয়ে করে রাখছি, যাতে এটা পার্সোনাল কন্ট্রোভার্সিয়াল তথ্য দেখে। আর এই যে এরকম থাকবে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এরকম প্রত্যেকটা ব্যান্ডের স্কোরগুলো থাকবে, প্লাস হচ্ছে এটার ওভারঅল যে ব্যান্ড এটা আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যেহেতু আমরা বিদেশে পড়তে যেতে চাই, তো তাহলে আমরা বিদেশে পড়তে যেহেতু যেতে চাই, তাহলে আমার রিকোয়ারমেন্টগুলো কি? আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে, আমাদের একদম কম্পালসারি রিকোয়ারমেন্ট হচ্ছে সিভি অথবা রিজিউমি। সিভি মানে যে জিনিসটাতে কোনো যেটা আপনার বায়োডাটা, যেটার মধ্যে আপনার কোনো ছবি থাকবে না। আর রিজিউমি হচ্ছে এটাও বায়োডাটা, কিন্তু এর মধ্যে আপনার ছবি থাকবে। আর হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন, এটা কোনো কোনো ইউনিভার্সিটি 2টা চায়, কোনো কোনো ইউনিভার্সিটি 3টা চায়। রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে কি, আপনাদের যার কাছে মানে টিচার অথবা হচ্ছে যেখানে জব করছেন সেখান থেকে কেউ রিকমেন্ড করবে আপনাকে যে আপনি অমুক ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান, এরকম সামথিং। আর এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, আপনি কেন ওই যে আপনার, আমি ধরেন এন্টোমোলজির স্টুডেন্ট, আমি চাচ্ছি যে পিএইচডি করতে, পলিনেটরসের উপরে রিসার্চ করতে চাচ্ছি, তো কেন চাচ্ছি সেটার ব্যাপারে একটা স্টেটমেন্ট লিখতে হয় 2 পেজের, কোনো কোনো সময় একটু বেশিও লিখতে হয়, কোনোটা কমও লিখতে হয়, স্টেটমেন্ট অফ পারপাস যেটা বলে। আর ট্রান্সক্রিপ্ট বলতে হচ্ছে আমাদের রেজাল্ট, যেটা আমাদের যেখানে আমরা কোন সাবজেক্টে কত পাইছি না পাইছি এইসব থাকে। আর পাসপোর্ট, এগুলো আছে একদম কম্পালসারি রিকোয়ারমেন্ট। আর আমাদের এই যে ডান পাশে যেগুলো দেখতেছেন রেড কালারে, এগুলো হচ্ছে আপনার স্কলারশিপের জন্য রিকোয়ারমেন্ট। আপনাদের স্কলারশিপ যদি চান তাহলে আপনাদের অবশ্যই পাবলিকেশন থাকা ভালো, আর অথবা রিসার্চ এক্সপেরিয়েন্স থাকতে হবে। যেমন আপনারা যারা মাস্টার্স করছেন তাদের তো থিসিস আছে, তো ওইটা একটা রকমের রিসার্চ এক্সপেরিয়েন্স। আপনারা যদি বাংলাদেশে বসে কোনো প্রফেসরের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে থাকেন, সেটাও আপনাদের রিসার্চ এক্সপেরিয়েন্স হবে। আর পাবলিকেশন তো আশা করি জানেন, আপনারা যে রিসার্চ করছেন সেটা যদি কোনো জার্নালে বা কোনো বইয়ে পাবলিশ করেন, সেটা এটা সব থেকে বেশি প্রেফারেবল জিনিস আপনাদের ফুল ফান্ডের স্কলারশিপের জন্য। এরপর হচ্ছে টিচিং এক্সপেরিয়েন্স অথবা কোনো জব এক্সপেরিয়েন্স, এটা ওরা খুব প্রেফার করে। আপনারা যে লাইনে হায়ার স্টাডি করতে চান সেই লাইনে যদি জব এক্সপেরিয়েন্স থাকে তাহলে খুবই ওরা গুরুত্ব দেয়। আর অনেক সময় হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দেয়, যেটার বেতন দিয়ে আসলে আপনাদের পড়াশোনা হয়ে যায়, সেটার জন্য আপনার টিচিং এক্সপিরিয়েন্স আছে কিনা এটা দেখে। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টার্নশিপ যদি থাকে সেটাও খুব কাজে লাগে। আরেকটা বিষয় হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আমরা অনেকে আমাদের একাডেমিক লাইফে অনেক ক্লাব করছি, তারপর হচ্ছে ভলেন্টারি ওয়ার্কস করছি, তারপর হচ্ছে কোনো সোসাইটির সাথে যদি থাকি, আরো অনেক কিছু থাকে, গান করে, ডিবেট করে, এগুলো। অথবা কোনো অ্যাওয়ার্ড যদি ভাই থাকে, যেমন অ্যাওয়ার্ড বলে হ্যাঁ। হ্যালো ভাই, বলতেছিলাম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কি প্রত্যেকটা হ্যাঁ, সার্টিফিকেট আসলে সহ ওরা যদি চেক চেয়ে করবে? বসে তাহলে দেখাতে হবে। বিশেষ করে যেমন ধরেন আপনারা যদি ওই যে স্প্রিন্ট আছে না, স্প্রিন্ট বলে মানে দৌড় প্রতিযোগিতা, এরকম যদি বলে এটার সার্টিফিকেট দেখবে না। যদি এরকম হয় যে আপনি সায়েন্টিফিক প্রজেক্ট
সায়েন্স প্রজেক্ট বলে না, আমরা যে সায়েন্স ফেয়ারগুলোতে ইয়া করি, এগুলোও দেখে না তেমন একটা। কিন্তু যদি আপনি কোনো অ্যাফিলিয়েশন থাকে কোনো গ্রুপে, যেমন এন্টোমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, এখানে যদি আপনার কোনো থাকে, বা বায়োলজিক্যাল সোসাইটি, এরকম যে জুলজিক্যাল সোসাইটি, এরকম বড় বড় সোসাইটিগুলো যারা কিনা রিসার্চের সাথে অ্যাক্টিভলি কানেক্টেড আছে, সেগুলোতে যদি আপনি জয়েন করেন, তখন ওখানে কোনো সার্টিফিকেট দেখাতে হবে। আপনি যদি বলেন যে আমার কোনো রিসার্চ কনফারেন্সে আপনি অ্যাটেন্ড করছেন, সেটার ক্ষেত্রে কোনো অ্যাটেন্ডেন্স, মানে ওইটার ক্ষেত্রে সার্টিফিকেশন দেখাইতে হয়। যেগুলো ভালো ভালো, যেগুলো আপনার প্রেজেন্টেবল, যেগুলো সেগুলো, যেমন আমি কিন্তু আপনাদেরকে বলছি, আপনাদেরকে আমরা আমি কোর্সটা করার পরে আপনাদেরকে, যদি আপনারা ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ড আছে, ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ড, এটা যদি আপনারা করতে চান, তাহলে আমি এখানে সাহায্য করব। ওটা একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ওইটার সার্টিফিকেশন দেখাতে হবে, এই আর কি। তারপরে যে জিআরই, অনেক অনেক ভাই ইউনিভার্সিটি আছে যেখানে জিআরই রিকোয়ারমেন্টে নাই, কিন্তু আসলে এটা প্রেফারেবল লিখে রাখে, আসলে তার মানে হচ্ছে অবশ্যই জিআরই লাগবে। যদিও অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টে নাই, কিন্তু প্রফেসরদের রিকোয়ারমেন্টে থাকে, জিআরই দিতে হয় যদি ফুল ফান্ডেড চান। আর জিআরই না থাকলে বাকি যে পাবলিকেশনসগুলো যদি থাকে ভালো, যদি অ্যাটলিস্ট 2টা পাবলিকেশন থাকে, তাহলে জিআরইটা আসলে তেমন দেখে না। কিন্তু পাবলিকেশন না থাকলে জিআরই তো অবশ্যই ফরজ বলা যাবে, বলা যায়। আমি আমার, হ্যাঁ, হ্যাঁ ভাই, ভাই হ্যালো ভাই, জিআরই নিয়ে একটু বললেন জিআরইটা তো। জিআরইর ক্লাসে বলবো না, ভবিষ্যতে জিআরইর কোর্স, আমি জাস্ট রিকোয়ারমেন্টটা দেখাইলাম, যে স্কলারশিপ রিকোয়ারমেন্টটা। আমি আমার সিভিটা আপনাদেরকে দেখাই, এটা একটা খুব ভালো সিভি। আপনাদের কেন দেখাচ্ছি, যাতে হচ্ছে আপনাদের মানে একটা আমাদের ইউনিভার্সিটির একটা ড্রব্যাক বলি, সেটা হচ্ছে আমাদের অনার্স লাইফে আমাদের টিচাররাও আমাদের ক্যারিয়ার সম্পর্কে আমাদের সচেতন করে না খুব। এই যে অনার্স শেষ হওয়ার পরে আমরা আমাদের টনক নড়ে, বেশিরভাগ যারা হলে থাকে তার 99%ই আমার কাছে মনে হয় সব বিসিএস এর পিছনে দৌড়াইতেছে। পরে যখন ব্যর্থ হয়, তখন হয় প্রাইভেট জবে ঢুকে, নইলে যে বিদেশের কথা চিন্তা করে। তবে কখনোই আসলে লাইফ কিছুর জন্য থেমে থাকে না, যে কোনো সময় আর কি আমাদের ভালো দিকে মোড় নেওয়ার সুযোগ আছে। যেমন আপনারা 40-45 বছর বয়সেও হায়ার স্টাডি করতে যেতে পারেন, যদি ভ্যালিড কোনো কজ দেখাইতে পারেন, যদি জব এক্সপিরিয়েন্স থাকে। তো আমার এই কম্পিটিটিভ একটা সিভি আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে, আপনি এইরকম একটা সিভি যদি থাকে তাহলে খুব ভালো হবে। যেমন দেখেন, আমি সিভির মধ্যে আমার একাডেমিক ক্রেডেনশিয়ালস রাখছি। একটা স্টুডেন্টের অবশ্যই উচিত যে অনার্সের সেকেন্ড ইয়ার, অ্যাটলিস্ট সেকেন্ড ইয়ার থেকে নিজের সিভি নিজে ডেভেলপ করা। একটা কম্পিটিটিভ সিভি কেমন হয় সেটা বুঝে, সেই অনুসারে আমার কি কি নাই সেটা আমার অর্জন করে, কিভাবে আমার সিভিটা সারা পৃথিবীতে কম্পিটিটিভ হতে পারে সেই রকম তৈরি করা উচিত। যেমন দেখেন, প্রত্যেকের এই লিঙ্কডইন আইডিটা ডেভেলপ করা উচিত। লিঙ্কডইন একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, এখানে সব প্রফেশনালসরা থাকে, তাদের অ্যাকাউন্টসগুলো থাকে এখানটার, এটার মাধ্যমে আপনারা যে কোনো দেশি বিদেশি জবে অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে আপনাদের অ্যাকাউন্টটা সবসময় ডেভেলপ করতে হবে। যা করবেন, আপনার কোনো কাজ করেন, হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন। ভাই লিঙ্কডইন আইডি যেটা আছে, ওই লিঙ্কডইন আইডিতে না না, কি নিজের ফেস, দৈনন্দিন কাজকর্ম যেগুলো হ্যাঁ 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 করতেছি হ্যাঁ, বা প্রফেশনাল ইন্টার্নশিপ কাজ, বলেন, ওগুলো জব আপলোড বলেন, দিব? কনফারেন্স অ্যাটেন্ড বলেন, যত যত প্রফেশনাল যেসব জিনিসগুলো আপনি সারা পৃথিবীর সামনে দেখাইতে চান আপনার ব্যাপারে, সেগুলা লিঙ্কডইন আইডি থাকবে। এখানে ওই ফেসবুকের মতো আবর্জনা তৈরি করা যাবে না, ঠিক আছে? নিজস্ব একটা ওয়েবসাইট থাকতে হবে। হ্যাঁ, যেমন ভাই, ধরেন যে আমি এখন স্টুডেন্ট, তো এখন, হ্যাঁ হ্যাঁ ভাই, যেমন ধরেন আমি এখন স্টুডেন্ট, তো আমি এখন স্টাডি রিলেটেড যেসব হ্যাঁ কাজ অবশ্যই করতেছি, আপলোড করতে ওগুলো পারেন। আমরা আপনার ধরেন একটা আপলোড কোর্স করতে পারি কমপ্লিট করলেন, যেটা লিঙ্কডইনে আপনার নাকি? খুব ভালো লাগছে, এই বিষয়ে আপনি লিখতেই পারেন ওখানে। যাই হোক, এখন তো আমি যেমন, আমার একটা ফ্রি একটা ওয়েবসাইট আছে, ব্লগ স্পটে আপনারা নিজেদের ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখানে শুধু আপনার বায়োডাটা থাকবে, আপনার আপনার যত অর্জন আছে, যত ট্রান্সক্রিপ্ট আছে, এগুলা দিবেন। কোনো পার্সোনাল কিছু আবার শেয়ার করেন না, মানে বার্থ সার্টিফিকেট, এনআইডি, এগুলো শেয়ার করেন না।
মানে যেগুলো একাডেমিক এবং রিসার্চ অথবা হচ্ছে জব এক্সপিরিয়েন্স টাইপের, এগুলা এখানে শেয়ার কর, মানে একটা ওয়েবসাইটে লিখে দিবেন। এতে আসলে সুবিধা হয় কি, ওয়েবসাইটে ঢুকলে আর কি একসাথে সব দেখতে পারে, মানে প্রফেসররা হতে পারে, বা জবের ক্ষেত্রেও এটা খুব কাজে লাগে। তারপরে একাডেমিক ক্রেডেনশিয়ালস গুলো দিবেন, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড টেস্ট যেমন এই যে আইএলস, তারপরে হচ্ছে জিআরই স্কোর, তারপর রিসার্চ এক্সপিরিয়েন্সের মধ্যে আমি আমার থিসিসটা দিছি, যেহেতু আমার কোনো পাবলিকেশন নাই। সরি। তবে প্রফেশনাল এক্সপিরিয়েন্সের মধ্যে যত হচ্ছে মানে যেগুলো আপনার দরকার সেগুলা শুধু, ধরুন জবের জন্য যদি দেন, তখন আপনার যদি রিসার্চ রিলেটেড জব না হয়, তাহলে ওইখানের সিভির মধ্যে রিসার্চ রিলেটেড কোনো কিছু লিখবেন না, ওই জব রিলেটেড লিখবেন। আর যদি রিসার্চ রিলেটেড কোনো ব্যাকগ্রাউন্ডে জব হয় অথবা যে প্রফেসর বিদেশে অ্যাপ্লাই করা হয়, তখন তখন দিবেন রিসার্চ রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো। যেমন আমি করেছি কি, একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ এক্সপিরিয়েন্স ছিল আমার 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 ভার্সিটিতেই। তারপর আমি মলিকুলার বায়োটেকনোলজি ল্যাব ইয়াতে ইন্টার্নশিপ করেছিলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতে। যারা এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ডে আছেন তারা এখানে এই 21 দিনের এই ইন্টার্নটা করা করা আমি প্রেফার করি, যারা বিদেশে যেতে চান আর কি। এটা হচ্ছে শ্রীপুরে, যে শ্রীপুর, আশুলিয়া শ্রীপুর, ওখানে এই যে 21 দিনের একটা ইয়ে আছে, ইন্টার্নশিপ আছে। এটা আপনাদেরকে করার আমি আসলে সাজেস্ট করব। আবার যে সায়েন্স টিচার হিসাবে একটা কোচিংয়ে আমি পড়াইছিলাম, এটার একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, ও টেকনিক্যাল স্কিল, রিসার্চ রিলেটেড কাজের জন্য ডেটা অ্যানালাইসিস যেহেতু দরকার হয়, আমার আমার মনে হয় যারা হচ্ছে রিসার্চ, ভবিষ্যতে রিসার্চ ব্যাকগ্রাউন্ডে থাকবেন, তাদের ডেটা অ্যানালাইসিস কাজ শিখতে হবে। তো ডেটা অ্যানালাইসিসটা যদি শিখেন, তো এইটা খুবই কাজে লাগবে আপনাদের। আরেকটা হচ্ছে যে মাইক্রোসফট অফিস প্যাকেজ, যেগুলা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টেরগুলোর কাজ, এইটা মাস্ট। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আর হচ্ছে যে ডেটা অ্যানালাইসিস, এই দুইটা দেখাতে হবে যাতে প্রফেসররা আপনাকে নেওয়ার জন্য আগ্রহী হয়। তবে লিডারশিপ এক্সপিরিয়েন্সটা ওরা খুব, বিশেষ করে ইউএসএ, নর্থ আমেরিকানরা লিডারশিপ এক্সপিরিয়েন্সটাকে খুব প্রায়োরিটি দেয়। লিডারশিপ এক্সপিরিয়েন্সটা কি, সেটা হচ্ছে যেমন ভলান্টারি ওয়ার্ক, ওই যে সোসাইটিগুলোতে ছিলেন বা হচ্ছে ক্লাবগুলা করছেন, এগুলা। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে যেমন ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ড, যেটা আমি করেছি, এটা ব্রোঞ্জ ক্যাটাগরিটা আমি কমপ্লিট করছিলাম। তারপরে হচ্ছে আরও অনেক কিছু যেটা আমাদের নিজস্ব থাকে। তারপর অ্যাফিলিয়েশন, এই যে অ্যাফিলিয়েশন একটা বড় বিষয়। এই যে জেনারেল মেম্বার আমি ছিলাম বাংলাদেশ এন্টোমোলজিক্যাল সোসাইটি, জুলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, এগুলো তো রিসার্চ রিলেটেড সোসাইটি। এখানে প্রফেসর, স্টুডেন্টস, এরা আর কি এখানে মেম্বার, ইভেন বিদেশি প্রফেসররাও এখানে মেম্বার আছে। তো এখানে আমি অ্যাফিলিয়েশন নিয়ে নিয়েছিলাম, যাতে আমি দেখাইতে পারি, এটা দেখলে মনে করবে যে না, আমার রিসার্চের প্রতি আগ্রহ বেশি। তো লিঙ্গুইস্টিক প্রফিসিয়েন্সি আর রেফারেন্স এরকম। তো একটা কম্পিটিটিভ আপনাদেরকে একটা সিভিএম দেখাই দিলাম। তাহলে এরকম একটা কম্পিটিটিভ সিভি তৈরি করতে চাইলে এই যে এগুলো তো কম্পালসারি, এগুলোর সাথে এইগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন, যাতে করে আপনারা স্কলারশিপ পান। স্কলারশিপটা যে কি জরুরি এটা আসলে বলার কিছু বাকি নেই, কারণ হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তো মোটামুটি 10 লাখ টাকা হলে মোটামুটি পরে শুনে আসা যায়, কিন্তু ওই নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে অনেক টাকা লাগে। যারা হচ্ছে গ্র্যাজুয়েশন, মানে গ্র্যাজুয়েট প্রোগ্রামে যেতে চান, যেমন মাস্টার্স, পিএইচডির জন্য, তাদের ক্ষেত্রে বলতেছি। আর আন্ডার গ্র্যাজুয়েট এখানে দুইজন আমার এখানে অ্যাটেন্ড করছেন, দুইজন যারা কিনা আন্ডার গ্র্যাজুয়েশনে যাবে, তাদের জন্য কিন্তু এটা না। আর যাদের বয়স 25-এর নিচে আছে, তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন ওই যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য, কারণ 25 বছর হয়ে গেলে ওইটার জন্য আর অ্যাপ্লাই করতে পারবেন না। যাদের বয়স 25-এর নিচে আছে, তারা আমাকে যদি ওই অ্যাওয়ার্ডের, ওই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে অ্যাপ্লাই করতে চান, তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন পরে। আচ্ছা, এরপরে আসি। 30% ডিসকাউন্ট আছে এই আইএলস এর কোর্সটা করার পরে, যেগুলো করছে। যেমন আমার সামনে জিআরই মাস্টার কোর্স কম থাকবে, এটার কোর্স ফি 5,000, 30% ডিসকাউন্ট হলে 3500 আসে। আর রিসার্চ মেথোডোলজি, থিসিস, পেপার রাইটিং, ডেটা অ্যানালাইসিস, আর মাইক্রোসফট অফিসও লিখে দিই, এমএস অফিস, এটাও আমি শিখাই দেবো না। আর এটাও এই কোর্স ফি এরকম 3,500। আর সিভি, এসওপি, ইমেইল রাইটিং, তারপর হচ্ছে ইউনিভার্সিটি আর প্রফেসর কিভাবে সার্চ করবেন সেগুলো,
তো এগুলো শিখিয়ে তো দিবই, এবং হচ্ছে আপনারা আপনাদেরটা যখন তৈরি করবেন সেগুলো আবার রিভিউ করে দেব, কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা বা ঠিক করতে হবে না। এটা হচ্ছে 2100 টাকায় পাবেন। আর জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস, এটা কিউজিআইএস সফটওয়্যারের মাধ্যমে শেখানো হবে। এটা কম্পালসারি না, যদি কেউ শিখতে চান, এটা রিসার্চ ব্যাকগ্রাউন্ডে খুব কাজে লাগে। আর হচ্ছে এই যে ডিউক অফ এডিনবার্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য অ্যাসিস্ট্যান্স থাকবে আমার পক্ষ থেকে। এটা হচ্ছে এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনাদের জন্য অনার আর কি। তো আমার কোর্স আউটলাইনটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের এই টোটাল কোর্সে আসলে কি থাকবে। তো এই বুক লিস্টে যা আছে সেগুলো আপনাদের কিনতে হবে। ক্যামব্রিজ অফিসিয়াল গাইড, তারপর হচ্ছে ক্যামব্রিজ প্র্যাকটিস বুক 1 থেকে 19। এতদিন 11 থেকে 19 কমপ্লিট করলে হতো, কিন্তু ক্যামব্রিজ বর্তমানে একটু বেশি মানে দুষ্টমি শুরু করছে। তো ওরা কোশ্চেন একটু চেঞ্জ করে মাঝে মাঝে, এক এক সময় এক এক রকম টাইপের কোশ্চেন দেওয়া শুরু করছে। যদিও ওদের মানে ওদের ক্রাইটেরিয়া যতগুলো আছে সেগুলোর ভিতর থেকেই করে। আগে তো 11 থেকে 19 করলেই মোটামুটি এর ভিতর থেকে কমন আসতো বলতে কোশ্চেন টাইপ কমন আসতো, কিন্তু বর্তমানে একটু মানে দুষ্টামি করতেছে আর কি। এই জন্য আমি বলবো, যেহেতু সময় আছে, আপনারা আপনারা তো ভাই হ্যাঁ। হ্যালো। হ্যালো ভাই বলতেছিলাম যে হ্যাঁ এই ক্যামব্রিজ, হ্যাঁ হ্যালো ভাই বলতেছিলাম যে এই ক্যামব্রিজের যে বইগুলো হ্যাঁ আছে কোশ্চেন ব্যাংক টাইপের, এগুলা কারণ কি কোশ্চেন ক্যামব্রিজের ব্যাংক টাইপের? বইগুলো আসলে ক্যামব্রিজের প্রিভিয়াস কোশ্চেনের উপর বেস করেই তৈরি করা। ওগুলা কোনো না কোনো সময় কোশ্চেনে আসছে। আর আমি বলবো ক্যামব্রিজের বই বাদে অন্য কোনো বই প্র্যাকটিস করবেন না, কারণ অন্য কোনো বইয়ের স্ট্যান্ডার্ড ক্যামব্রিজের মতো না। অন্য কোনো বই প্র্যাকটিস করলে আপনারা ডিস্ট্র্যাক্টেড হবেন। যত ভালো বই হোক, যত কোচিং এর বই হোক, কোনো কিছু প্র্যাকটিস করবেন না। ইভেন অনলাইন থেকেও কোনো কিছু প্র্যাকটিস করবেন না। হ্যাঁ ভাই এগুলো, হ্যাঁ, নীলক্ষেতে কম টাকায় ভাই এই পাবেন। এই বইগুলো কি নীলক্ষেতে আমি পাবো না বলে দেই, কিনতে? এই বইগুলা কিন্তু 25 থেকে 30 টাকা, কিন্তু সবাই কিন্তু 40 টাকা 50 টাকা করে আচ্ছা চায়। নীলক্ষেতে যে যখন অনেকগুলো বই একসাথে নিয়ে আচ্ছা আচ্ছা। নেবেন, এই যে অফিসিয়াল গাইড, তারপর ক্যামব্রিজ প্র্যাকটিস বুক, প্র্যাকটিস টেস্ট প্লাস 3, এই যে ম্যাকারের বইগুলো যখন একসাথে অনেকগুলো নেবেন তখন অনেক ডিসকাউন্ট পাবেন। যার কাছে আছে সেগুলো তো বাদই, যেগুলো নাই আর কি, আমি বললাম যে এই পুরাগুলো একসাথে কিনলে কিন্তু ডিসকাউন্ট পাবেন। আপনারা যদি মানে আলাদা আলাদা করে কিনেন তখন এক একটা বই 40 টাকা করে পড়বে, কিন্তু নীলক্ষেত থেকে কিনলে 25 টাকাও পড়বে। হ্যাঁ, ভাই এগু- এগুলার একটাই ভাই ভার্সন, এগুলা কি এগুলো হলো লেটেস্ট লেটেস্ট ভার্সন ভার্সন। গুলো নিব না? শোনেন, এই যে যে কোশ্চেন 1 এটা সারা জীবন একই আছে। তবে আপনারা আইএলটিএস এক্সাম দেওয়ার আগে হয়তো ক্যামব্রিজ প্র্যাকটিস বুক 20 পাবলিশ হতে পারে। যদি 20 পাবলিশ হয়ে যায় আপনাদের এক্সামের আগে, তাহলে অবশ্যই 20 কিনে প্র্যাকটিস করে ফেলবেন, মানে মেইন এক্সাম দেওয়ার আগে। আর যদি না হয় তাহলে 19 পর্যন্তই আপডেট আছে। এই যে 1 to 19 এগুলো আছে এক একটা আপডেট। 19 নাম্বারটা আছে লেটেস্ট বই সব থেকে। আর যে কিরণপ্রীত কর মেকার নামের একজন ইন্ডিয়ান রাইটার আছেন, তার রাইটিং এর যে দুইটা বই আছে, গ্রাফ আর হচ্ছে এসে, এই দুইটা বই কিনতে হবে, এবং তার স্পিকিং এর যে বইটা আছে সেটা কিনতে হবে। এটা হচ্ছে ওনার এই তিনটা বই, গ্রাফ, এসে আর স্পিকিং। তার রিডিং এরটা কিনবেন না। রিডিং গুলা অবশ্যই আমরা এখান থেকে প্র্যাকটিস করব, মানে ক্যামব্রিজের ভিতর থেকে। অফিসিয়াল গাইড আর হচ্ছে 1 থেকে 19। আর প্র্যাকটিস টেস্ট প্লাস 3 নামের একটা একটা বই আছে, এটা থেকে শুধু আমরা লিসেনিং প্র্যাকটিস করব, আর কিছু প্র্যাকটিস করব না। এখান থেকে রিডিং প্র্যাকটিস করা যাবে না, যেহেতু এটা রিডিংটাও ক্যামব্রিজের স্ট্যান্ডার্ডে না। এটা শুধু লিসেনিংটা প্র্যাকটিস করব, কারণ ক্যামব্রিজের লিসেনিং এর থেকে, ক্যামব্রিজের এই বইগুলোর লিসেনিং থেকে একটু টাফ আসে, মানে মেইন এক্সামে। মেইন এক্সামে একটু টাফ আসে, সেটা যাতে আমরা কোপ আপ করতে পারি, সেটাকে যাতে আমরা ফেস করতে পারি, সেজন্য আমাদের প্র্যাকটিস টেস্ট প্লাস 3 এর লিসেনিংটা প্র্যাকটিস করতে হবে। সো এই বইগুলো আপনারা কিনে ফেলবেন, এই লিঙ্ক তো আপনাদেরকে দিয়ে দেবো। আর আমি কি ম্যাটেরিয়ালসগুলো দিব, লিসেনিং এর জন্য যেসব ওয়ার্ডগুলো আমাদের বানান সহ শিখতে হবে, স্পেলিং সহ, সেটা লিস্ট দিব। ক্যামব্রিজের প্র্যাকটিস বুকস 1 থেকে 10 আমি আগে পিডিএফ দিতে চাইছিলাম, এখন যেহেতু পিডিএফ আপনার কিনতে হবে, সো এটা পিডিএফ দিয়ে লাভ নাই, প্র্যাকটিস করতে হবে যেহেতু।
আর হচ্ছে গ্রামারের একটা বেসিক নোট দিব, তারপর হচ্ছে রাইটিং এর অ্যান্সার শিটটা দিব, যাতে করে আপনারা প্রিন্ট করে ওই শিটের মধ্যে প্র্যাকটিস করতে পারেন। আর হচ্ছে এসে এর একটা আইডিয়া নোট দিব, এসে লেখার জন্য আইডিয়া জেনারেট কিভাবে করতে হয়, কোন টাইপের এসে আসলে কিভাবে লিখতে হবে সেটার একটা নোট দিব। তো এই চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা কেউ আপনাকে দিবে না, তো এই চারটা জিনিস আমি দিয়ে দেবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ক্লাসগুলোর একটা ওভারভিউ এখানে আছে। যেমন আমাদের ফার্স্ট ক্লাস আজকে ইন্ট্রোডাকশন টু আইএলস, যেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো স্পিকিং এর একটা এ টু জেড একটা ওভারভিউ আলোচনা হবে আজকে, এবং কিভাবে আপনারা পুরো জার্নিতে স্পিকিং প্র্যাকটিস করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাই দেব। কারণ কি, আমরা মেনলি নন নেটিভরা স্পিকিংয়েই সব থেকে বেশি দুর্বল। এত বছর এই কলেজ লাইফ পর্যন্ত, ইভেন আমাদের অনার্স মাস্টার্স লাইফ পর্যন্ত আমরা তো ইংলিশেই প্র্যাকটিস করে আসছি, ইংলিশে পড়ছি, ইংলিশে লিখে আসছি। তো আমাদের দুর্বলতাটা স্পিকিংয়ে বেশি থাকে, এই কারণে যেহেতু আমরা কখনো স্পিকিংয়ে কথা বলার চেষ্টা করি না। আবার অনেকে এরকম জড়তা কাজ করে যে আমরা এত মানুষের মধ্যে ইংলিশে কথা বলবো, তখন আসলে কি মনে করবে, এরকম অনেক জড়তা কাজ করে। আর আমরা আমাদের পরিবেশটাই তো ইংলিশ স্পিকিং না, সো এই কারণে আমরা দুর্বল। তো এইটার প্র্যাকটিসটা একদম প্রথম দিন থেকেই হওয়া চাই। এই কারণে আমি প্রথম দিনই স্পিকিংয়ের ইয়াটা রাখছি। ক্লাস 2 এর মাঝখানে আমি একটা স্পিকিংয়ের জন্য একটা এক্সট্রা ক্লাস নেব, এটা আমি এখানে লিখি নাই। একটা এক্সট্রা ক্লাস হবে স্পিকিংয়ের উপরে। আজকে আমি চাইছিলাম আমার প্রথম ব্যাচের একটা স্টুডেন্টকে এখানে জয়েন করাতে, কিন্তু ও আসলে বাসার বাইরে আছে। তো ও কিভাবে একটা স্পিকিং মানে কি বলে টেস্ট কিভাবে হয়, তারপর প্রত্যেকটা কোশ্চেন কিভাবে ফেস করতে হয়, এই বিষয়ে একটা একটা ডেমো একটা একটা এক্সাম আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, কিন্তু ও যেহেতু নাই, এই জন্য আমি আসলে এটা দেখাতে পারবো না আজকে। তো আমি এই জন্য একটা এক্সট্রা ক্লাস আমি রাখবো সামনে। তো স্পিকিংয়ের ওই এক্সট্রা ক্লাসে আমি ওকে ইনভাইট করব। ও যেদিন ফ্রি থাকবে সেই দিন আমি স্পিকিংয়ের ওই এক্সট্রা ক্লাসটা রাখবো, এটা আমি জানাই দেবো আপনাদেরকে 2 দিন আগে, যাতে আপনারা প্রিপেয়ার্ড থাকতে পারেন। আজকে আমি স্পিকিং সম্পর্কে একটা ওভারভিউ দিব, তারপরে কিভাবে আপনারা এই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব। এখানে আমি দেখেন 15টা অ্যাসাইনমেন্ট রাখছি। একটা অ্যাসাইনমেন্ট 1-এ ঢুকলে আপনারা এই যে অ্যাসাইনমেন্ট আপনাদের যে কি অ্যাসাইনমেন্ট আছে সেটা আপনারা দেখে ফেলতে পারবেন। এই লিঙ্কটা কিন্তু আপনাদের সবার কাছে থাকবে। আপনারা আমাদের স্টাডি প্ল্যানটাও দেখতে পারবেন, আমাদের টোটাল জার্নিটা কেমন হবে সেটাও দেখতে পারবেন, আবার হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টও দেখতে পারবেন। ঠিক আছে, অ্যাসাইনমেন্টগুলো দেখে দেখে সেই অনুসারে পরবর্তী ক্লাসের আগে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন। আমি আবারও বলতেছি, আপনারা যদি অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট না করেন, আলটিমেটলি আপনাদের কোনো লাভ হবে না। আমি তো আপনাদেরকে বলে বলে শিখাই দিব, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস না করেন আপনাদের আসলে লাভ নেই। ইংলিশ কিন্তু একটা ভাষা, এটা কোনো সাবজেক্ট না যে আমি পড়াই দিলাম আপনারা মুখস্থ করলেন পরীক্ষার খাতায় লিখে দিয়েছেন, এরকম না। আমাদের ছোটবেলা থেকে এরকমই শিখায় আসছে যে ইংলিশ একটা সাবজেক্ট, কিন্তু ইংলিশ আসলে একটা ভাষা। আমরা বাংলা ভাষা যেরকম মায়ের মুখ থেকে শিখছি, মায়ের কাছ থেকে যেভাবে শিখছি শুনে শুনে বলে বলে, তো ওইভাবে আমাদের ইংলিশটাকে এখন থেকে ওইভাবে শিখতে হবে, নইলে আইএলটিএস আসলে আলটিমেটলি আপনার ভালো ব্যান্ড পাবেন না। আমি যেহেতু 7+ টার্গেট করছি আপনাদেরকে, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই টোটাল জার্নিটাতে আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি সেগুলো কমপ্লিট করবেন, এবং আমি যে প্ল্যান দিয়েছি সেই অনুসারে যাবেন। আমি এভাবে প্র্যাকটিস করে ভালো করছি, আপনারাও এইভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো করবেন। এটা আমি আপনাদের কাছ থেকে আমার রিকোয়েস্ট হচ্ছে, আপনারা আপনাদের হেল্প করেন, আপনারা আপনাদেরকে হেল্প করেন। হ্যাঁ বলেন। ভাই হ্যাঁ বলেন। ভাই আমাদের এটা অ্যাসাইনমেন্টগুলো সাবমিশন কি টাইপ প্রসেস। হবে, মানে সাবমিশন হ্যাঁ প্রসেস কি? হ্যাঁ, যেমন আমি দেখেন আমার মানে এই ভাই সবকটা আমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু অ্যাসাইনমেন্টগুলো আলাদা। কেমন টাইপের হবে? আমি দেখুন প্রথম ক্লাসটা হচ্ছে এইটা স্পিকিং। আমি এই যে অ্যাসাইনমেন্ট 1-এ কি রাখছি, স্পিকিং রিলেটেড কিছু ভিডিও আছে, লিস্ট আছে দেখেন অ্যাসাইনমেন্ট 1-এ। আমি ফার্স্টে ওভারভিউ দিয়েছি এখানে স্পিকিং এর। স্পিকিং টেস্টে হচ্ছে 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ থাকে হচ্ছে আপনাদের আইডি চেক করা হয়, তারপর একটা ওয়ার্ম আপ টাইপের একটা সেশন হয়, যেখানে আপনাদের কিছু ইন্ট্রোডাকশন টাইপের কোশ্চেন থাকবে, যেমন আপনার নাম, তারপরে আপনি কই থাকেন, এরকম টাইপের।
তারপরে কিছু দুইটা ডিফারেন্ট টপিকে কোশ্চেন করতে পারে, যেমন বলতে পারে যে একটা আপনাদের কি বলবো, আপনাদের হোম টাউনে এমন একটা জিনিস যেটা কিনা আপনার খুব ভালো লাগে, অথবা আপনার অ্যাপার্টমেন্ট ভালো লাগে না হোম ভালো লাগে, এরকম টাইপের ডিফারেন্ট টাইপের কোশ্চেন আপনাদের আস্ক করতে পারে। ওটা পার্ট ওয়ানে, যাতে এটা ওয়ার্ম আপ টাইপের, এখানে আসলে মেইনলি মার্ক করা হয় না। যদি এখানে ভুল করেন তখন কিন্তু সমস্যা আছে। যেহেতু এখানে ইজি থাকে, এই পার্ট ওয়ানের কোশ্চেনগুলোর অ্যান্সার আপনার জাস্ট 1-2 লাইনের মধ্যে দিয়ে শেষ করতে হয়। এখানে অনেক বেশি কিছু কথা বলার কিছু নাই, তবে খুব সাবধান যে এইখানে যেন কখনো ভুল না হয়। আমি আপনাদেরকে নেক্সট যে যখন আমাদের এক্সট্রা ক্লাসটা হবে স্পিকিং এর, সেখানে আমি একদম অরিজিনাল একটা এক্সাম কিভাবে হয় সেটা আপনাদেরকে দেখাবো আমার স্টুডেন্টটাকে নিয়ে। তো তখন আর কি এটা ভালো করে আপনারা বুঝে যাবেন। পার্ট টুতে 1 থেকে 2 মিনিটের জন্য আপনাদের কোনো একটা বিষয়ে আলোচনা করতে হয়, এটাকে কিউ কার্ড বলে। আপনাদেরকে একটা টপিক দেওয়া হবে, আমি আপনাকে স্লাইডে দেখাচ্ছি কোশ্চেনটা। এটা একটা নমুনা কোশ্চেন, এটা ক্যামব্রিজ 19 এর পার্ট 1 এর একটা কোশ্চেন। এই দেখুন কিছু ইন্ট্রোডাক্টরি কোশ্চেন আছে। এই যে দ্য এক্সামিনার আস্ক ইউ অ্যাবাউট ইয়োরসেলফ, হোম, ওয়ার্ক, স্টাডিজ, এগুলা এগুলা হচ্ছে আপনাদের হচ্ছে ইন্ট্রোডাক্টরি কোশ্চেন, এগুলোর উপর কোনো মার্কিং নাই। তারপর হচ্ছে কিছু ডিফারেন্ট কোশ্চেন, যেমন হচ্ছে ক্যান ইউ ফাইন্ড ফুড ফ্রম ইয়োর ডিফারেন্ট কান্ট্রিজ ওয়্যার ইউ লিভ, এই টাইপের কোশ্চেন যেগুলো, এগুলো শর্ট শর্ট কোশ্চেন, এগুলো 1 অথবা 2 লাইনে বলতে হয়। তো এই টাইপের কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো ছোট হয় যেহেতু, তো এগুলাতে আসলে সহজ হয়, যেটা ওয়ার্ম আপ আপনার, যাতে ফ্রি হয়ে যান, আপনার যাতে এক্সামিনার কাছে ফ্রি হয়ে যান, যাতে আপনাদের নার্ভাসনেসটা কেটে যায়। কারণে এরপর হচ্ছে পার্ট টুতে একটা কিউ কার্ড থাকে। কিউ মানে হচ্ছে মানে ক্লু, মানে এখানে যেমন কিছু দেখেন কিছু এক্সাম্পল কোশ্চেন আছে, হোয়াট দ্য ল ওয়াজ, এরকম একটা। যেমন এই কোশ্চেনটা কিছু, ডেসক্রাইব আ ল দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইউর কান্ট্রি অ্যান্ড দ্যাট ইউ থট ওয়াজ আ ভেরি গুড আইডিয়া, এটা একটা কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সারটা আপনাকে করতে হবে 1 থেকে 2 মিনিটের মধ্যে, যদিও আপনাকে 2 মিনিট সময় দিবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই শেষ করতে হবে কোশ্চেনটার অ্যান্সার। অবশ্যই 1.5 মিনিট বলবেন, আর যতক্ষণ না এক্সামিনার আপনাকে থামায় দিচ্ছে ততক্ষণ কথা বলতে থাকবেন। আইএলটিএস এর স্পিকিংটা হচ্ছে মানে প্যাক করার জায়গা, যত বেশি প্যাক করতে পারবেন তত বেশি মার্কস, এরকম মনে করবেন। আচ্ছা যাই হোক, তো এখানে আপনাকে কিছু হেল্প করার জন্য কিছু কোশ্চেন দিয়েছে, হোয়াট দ্য ল ওয়াজ, হু ইন্ট্রোডিউসড ইট, এরকম টাইপের কোশ্চেন। এই কোশ্চেনগুলো আপনি অ্যান্সারও দিতে পারেন, এগুলোর অ্যান্সার নাও দিতে পারেন, আপনার মেইন কথা হচ্ছে এই কোশ্চেনটা অ্যান্সার করা। তো এই কোশ্চেনগুলো আপনাকে হেল্প করার জন্য, আপনি যদি এই প্রত্যেকটা কোশ্চেনের আন্ডারে অ্যাটলিস্ট 3টা লাইনও বলেন, তাও আপনার দেখবেন যে 1 মিনিট কথা বলা হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে পার্ট থ্রিতে কি হয়, এটা হচ্ছে ফলো আপ কোশ্চেন। এখানে কিছু কোশ্চেন থাকবে যেগুলা আস্তে আস্তে কঠিন হতে থাকে। যেমন প্রথম একটা দেখুন, হোয়াট কাইন্ডস অফ রুলস আর কমন ইন আ স্কুল, এটা স্কুলে কোন টাইপের রুলস আর রেগুলেশন অথবা কোনো মানে নিয়ম কানুন কিভাবে কোনগুলো কমন, এই টাইপের, এটা একটা ইজি একটা কোশ্চেন। এই কোশ্চেনগুলার মানে প্রথম দিকের 2-3টা কোশ্চেন অ্যান্সার করলে আপনারা দেখবেন যে 6.5 পেয়ে গেছেন। কারণ আপনারা যদি এই পার্ট 1 পার্ট 2 অ্যান্সার করে ফেলেন তাহলে 6 দিয়ে দেয়। এরপরে যদি এগুলো একটাও অ্যান্সার না করতে পারেন তাও দেখবেন যে আপনাকে 6 অথবা 5.5 দিয়ে দিবে স্পিকিং। আর যদি পার্ট 3 এর 1-2টা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারেন তাহলে একদম 6 কনফার্ম। তো এই 6 এর লেভেলের কোশ্চেনগুলো যখন পার করে ফেলবেন তখন 7 এর লেভেলের কোশ্চেন করা শুরু করবে। যেমন এই যে, হোয়াট ডু ইউ রিকমেন্ড শুড হ্যাপেন ইফ চিলড্রেন ব্রেক স্কুল রুলস, এই কোশ্চেনটা একটু কঠিন। মানে চিলড্রেন যদি স্কুলের রুল ব্রেক করে তাহলে কি টাইপের মানে রিকমেন্ডেশন আমাদের আছে, মানে কি করতে পারি, তাদেরকে সাজেস্ট করতে পারি নাকি পানিশমেন্ট দিতে পারি, এরকম টাইপের একটা থাকতে পারে। তো এই টাইপের কঠিন কোশ্চেনগুলো যখন আসে তখন এগুলো মনে করবেন এগুলো 7 অথবা 7.5 লেভেলের কোশ্চেন। এগুলো যখন অ্যাটেন্ড করে ফেলবেন, হ্যাঁ বলেন। ভাই ভাই এখানে তো হ্যাঁ কিছু হ্যাঁ কোশ্চেন এমন আছে যেগুলোর এগুলা কোনো মানে আসলে কারেক্ট বিষয়টা অ্যান্সার কি, নাই, মানে এগুলা বিষয়টা ক্ষেত্র কি, বিশেষে এই বিভিন্ন হয়, প্রত্যেকটা তো কোশ্চেন এখানে কখনোই কারো কমন আসবে না, নাম্বারিংটা কিভাবে এই বইগুলো প্র্যাকটিস করবে? করলেও কমন আসবে না। তো কিভাবে মানে আমরা এইসব কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারি সেটার জন্য কিছু টেকনিক আছে, কিছু কমন টপিক আছে। ওই টপিকগুলোতে আমাদের পারদর্শী হতে হবে, যাতে হচ্ছে এই টাইপের কোশ্চেন আসলে আপনি আপনার মতো করে অ্যান্সার দিতে পারেন।
আর কখনোই এটা মনে করেন না যে আপনাকে অবশ্যই একদম স্পেশালিস্টের মতো অ্যান্সার দিতে হবে। মানে আপনাকে এমন টাইপের কোশ্চেন করবেও না যে আপনি খুবই ধরেন এই যে এইটা রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে যদি আপনাকে বলে, তখন আপনাকে ওরা পলিটিশিয়ান বা মানে অথবা হচ্ছে প্রিন্সিপাল এরকম টাইপের মানে মনে করবে না, ওরা আপনাকে জাস্ট জেনারেল পাবলিক মনে করবে। সাধারণ মানুষ সাধারণভাবে চিন্তা করে, খুব কমপ্লেক্স চিন্তা করা যাবে না কোনো অ্যান্সার দেওয়ার জন্য। তো আপনার মাথায় যা আসে তাই বলবেন। আমি একটু আগে বলছি যে আইএলটিএস হচ্ছে প্যাক প্যাক করার জায়গা, যত প্যাক প্যাক করতে পারবেন আপনার মন মতো যা ইচ্ছা বলতে পারেন, ততই ভালো ততই ভালো মার্কস পাবেন। তো এই যে কোশ্চেনগুলো ফলো আপ কোশ্চেনগুলো, এগুলা একটার পর একটা কোশ্চেন হার্ড হইতে থাকে। যত কোশ্চেন আপনি হার্ড কোশ্চেন আপনি ফেস করতে পারবেন, তত আপনার ব্যান্ড বাড়তে থাকবে। যখন আপনি 7 ব্যান্ডের কোশ্চেনগুলো ফেস করবেন, তখন 8 ব্যান্ডের কোশ্চেন আসবে। 8 ব্যান্ডের কোশ্চেনগুলো শেষ হলে তখন 9 ব্যান্ডের কোশ্চেন আসবে। যখন 9 ব্যান্ডেরগুলো সব মানে আপনি সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারবেন, তখন আপনাকে ব্যান্ড 9 দিবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। এটা একটা নমুনা কোশ্চেন। এখন আমাদের কোর্সে আমি অ্যাসাইনমেন্টগুলো কিভাবে করবেন সেটা বলি আপনাদের। আগে এই কিভাবে আর কি ওরা মার্কিং ক্রাইটেরিয়াটা কি সেটা আগে আলোচনা করি স্পিকিং এর। আচ্ছা, স্পিকিং এ আসলে 4টা বিষয়ের উপর ডিপেন্ড করে মার্ক দেওয়া হয়। ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি এন্ড প্রোনাউন্সিয়েশন। আপনারা কি আমার স্ক্রিন এখনো দেখতে পাচ্ছেন? হ্যালো? এখন আমি আসি যে আইএলটিএস স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়াটা কেমন। আগে তো আমরা লিসেনিং রিডিং এ দেখেছিলাম যে কয়টার মধ্যে কয়টা, 40টার মধ্যে কয়টা অ্যান্সার করলে একটা ব্যান্ড পাচ্ছি সেটা। কিন্তু এইখানে একটা বিষয় অন্যরকম। রাইটিং আর স্পিকিং এর ক্ষেত্রে রাইটিং এর ব্যান্ডের যেটা আমি দেখাইছিলাম সেরকম না, এটা স্পিকিং এ একটু আলাদা। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, এই 4টা বিষয়ের উপরে ডিপেন্ড করে হচ্ছে মার্কিংটা। তো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সটা কি? ফ্লুয়েন্সি মানে হচ্ছে আপনি সাবলীলভাবে কতটুকু বলতে পারতেছেন, ধরেন সাবলীলভাবে 2টা লাইন অথবা 3টা লাইন বলে থেমে গেলেন। তো ওই যে আমরা কিছু ফিলার্স ইউজ করি না, যেমন কথা বলার সময় এরকম করি, অথবা হচ্ছে কখনো কখনো বাই দ্য ওয়ে বা একই ওয়ার্ড বারবার ইউজ করি, এরকম ওয়ার্ড ইউজ করি, এগুলা আসলে ফ্লুয়েন্সির জন্য ভালো না। তো ফ্লুয়েন্সিটা আসলে কিভাবে ডেভেলপ করবো, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ ফ্লুয়েন্সি আর কোহেরেন্সটার উপর সব থেকে বেশি মার্কস ডিপেন্ড করে। আর লেক্সিক্যাল রিসোর্সটা হচ্ছে যেসব ভোকাবুলারিগুলো আপনারা কথা বলার সময় ইউজ করেন সেগুলো। তো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি আর প্রোনাউন্সিয়েশন, এই 4টা বিষয়ের উপরে হচ্ছে আমাদের স্পিকিং এর মার্কটা ডিপেন্ড করে। তো লেক্সিক্যাল রিসোর্সটা হচ্ছে ভোকাবুলারি, যেসব ওয়ার্ডগুলো আমরা স্পিকিং এ ব্যবহার করব সেগুলো। এখন যত কমন ওয়ার্ড ইউজ করব তত কম মার্কস পাবো। যত কমন ওয়ার্ডের সাথে সাথে কিছু যদি আমরা ইডিয়ম ইউজ করি, আর হচ্ছে কিছু যদি আমরা অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করি, সেগুলা আমাদের এই লেক্সিক্যাল রিসোর্সে মার্ক বাড়াবে। যেমন আমরা যদি ভেরি বিউটিফুল মানে এরকম বলি, তাহলে এটা কি খুব নর্মাল। সাধারণ মানুষ যদি বলে যে দ্য সিনারি ওয়াজ ভেরি বিউটিফুল, এরকম যদি একটা সেন্টেন্স বলে, তাহলে এটা নর্মাল, এটা সবাই সবাই এভাবে বলতে পারে। তো এটা বললে লেক্সিক্যাল রিসোর্সে ভালো মার্কস আসবে না। তো যদি বলেন দ্য সিনারি ওয়াজ ফ্যাসিনেটিং, এরকম যদি বলেন, তাহলে ফ্যাসিনেটিং ওয়ার্ডটা একটা অ্যাডভান্স ওয়ার্ড, এটা যদি আপনি ব্যবহার করেন তখন লেক্সিক্যাল রিসোর্সে ভালো মার্কস আসবে। যেমন ইডিওমেটিক
কিছু ল্যাঙ্গুয়েজ ইডিয়মস, আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়ছি ছোটবেলায়। তো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মানে হচ্ছে ওই যে যেমন ওয়ান্স ইন এ ব্লু মুন, এটার অর্থ হচ্ছে মানে বাংলা কি বলবো, মানে খুবই রেয়ার আর কি, রেয়ার একটা বিষয়। মানে যদি বলে যে আপনি কি মিষ্টি খান, এরকম যদি বলে, তখন আপনি যদি বলেন আই টেক সুইট অথবা আই টেস্ট সুইট ওয়ান্স ইন এ ব্লু মুন, অথবা ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি আপনি খুবই রেয়ারলি মানে মিষ্টি খান আর কি, এরকম টাইপের। তো ওয়ান্স ইন এ ব্লু মুন একটা ওয়ার্ড, ইডিওমেটিক ওয়ার্ড, যেটা আপনি ব্যবহার করলে আপনার লেক্সিক্যাল রিসোর্সে মার্কস পারবে। এরকম কিছু কমন লেক্সিক্যাল ইডিওমেটিক ওয়ার্ড মুখস্থ করতে হবে। যেমন এটা একটা কমন। যেমন আরেকটা আছে, যদি আপনারা খুব খুশি থাকেন তখন আপনি আই ওয়াজ ভেরি হ্যাপি, এটা যদি না বলে আপনি যদি বলেন আই ওয়াজ ওভার দ্য মুন মানে আমি চাঁদের উপরে চলে গেছি, আই ওয়াজ ওভার দ্য স্কাই, এরকম যদি বলেন তখন মানে বোঝাবে যে আপনি অনেক খুশি। তবে আই ওয়াজ ফিলিং ব্লু, এই ওয়ার্ডটা যদি বলেন তখন এটার অর্থ হচ্ছে আই ওয়াজ ভেরি স্যাড। সহজে না, আই ওয়াজ ভেরি স্যাড এই জিনিসটা তো সহজে সবাই বলতে পারে, কিন্তু আই ওয়াজ ফিলিং ব্লু মানে এটা আমি খুবই দুঃখী ছিলাম বা আমি অনেক স্যাড ছিলাম, মানে এই জিনিসটা বোঝায়। তো এরকম কিছু ইডিওমেটিক ওয়ার্ড, তারপর অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করলে আপনার লেক্সিক্যাল রিসোর্সের মার্কসটা বেশি থাকবে। এখানে মার্কিং ক্রাইটেরিয়া 6 পাওয়ার জন্য কেমন বলতে হয়, 7 বলার জন্য কেমন বলতে হয়, 8 পাওয়ার জন্য কেমন বলতে হয়, এগুলো এখানে লেখা আছে, এগুলো জাস্ট পড়ে নিন। আর গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি কি, ওই যে যেটা বললাম, রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি দুইটা বিষয়। রেঞ্জ মানে হচ্ছে কত রকমের গ্রামার আপনি আপনার কথার মধ্যে বলতে পারতেছেন। আমরা যে আমাদের একাডেমিক লাইফে মানে ইন্টার পর্যন্ত, এইচএসসি পর্যন্ত আমরা তো অনেক টেন্স, তারপর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এগুলোর কনভার্সন, তারপরে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, তারপরে কন্ডিশনালস, এরকম অনেক কিছু পড়ে আসছে। তো আমাদের কথার মধ্যেও এগুলা থাকতে হবে। ভেরিয়াস রেঞ্জ অফ টেন্স আপনাদের ইউজ করতে হবে, কখনো প্রেজেন্ট টেন্স, কখনো পাস্ট টেন্স, কখনো ফিউচার টেন্সে কথা বলতে হবে, কখনো সিম্পল সেন্টেন্সে, কখনো কমপ্লেক্স, কখনো কম্পাউন্ড সেন্টেন্সে কথা বলতে হবে। তখন আপনাদের গ্রামাটিক্যাল রেঞ্জের মার্কস ভালো আসবে। এখন এইটা যদি ব্যবহার করতে যে আপনার ভুল করেন তখন কিন্তু আবার হবে না, এই জন্য অ্যাকুরেসির সাথে বলতে হবে। এখন তাই বলে কি আমি একটুও ভুল করতে পারবো না, এমন না আসলে বিষয়টা। দেখুন আমি যদি 7 ব্যান্ডের কথাই চিন্তা করি, ইউজেস আর রেঞ্জ অফ কমপ্লেক্স স্ট্রাকচারস, আপনি যদি কিছু সেন্টেন্স কমপ্লেক্স বলতে পারেন, যেমন দো, অল দো, অথবা ইফ মানে কন্ডিশনালসগুলো যদি ব্যবহার করতে পারেন, বিকজ, আফটার, এগুলা এইসব এইসব ওয়ার্ড দিয়ে যদি আপনি কোনো সেন্টেন্স বলতে পারেন, এটাই যথেষ্ট এই 7 পাওয়ার জন্য। তবে ফ্রিকোয়েন্সি প্রডিউসেস এরর ফ্রি সেন্টেন্স, মানে ফ্রিকোয়েন্টলি প্রডিউসেস এরর ফ্রি সেন্টেন্স, মানে এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি এরর ফ্রি সেন্টেন্স, যদি টুকটাক এরর হয়ও তাও কিন্তু সমস্যা নেই, আপনি 7 পেতেই পারবেন। দো সাম গ্রামাটিক্যাল মিস্টেক্স পারসিস্ট, যদিও কিছু গ্রামাটিক্যাল মিস্টেক থাকে তাও আপনি 7 পেতে পারেন। সো ভয় পাওয়ার কিছু না যে আমি একদমই ভুল করতে পারবো না, এমন কিছু না। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি বুঝতে পারেন যে আপনি কথা বলার সময় কোনো ভুল করছেন, তখন কখনোই আপনি কারেক্ট করে আবার বলার চেষ্টা করবেন না, বুঝছেন? যদি কখনো ভুল হয়েই যায়, ওইটা কারেক্ট করে বলার কোনো দরকার নেই। যদি কারেক্ট করে বলেন, সেলফ কারেকশন করেন, তখন কিন্তু মার্কস কম পাবেন। সেলফ কারেকশন ওরা পছন্দ করে না, এটা দিয়ে বোঝায় যে আপনি আসলেই ভুল করেন। সেলফ কারেকশন করলে ওরা এটা মনে করবে যে আপনি আসলেই ভুল করেন কথা বলার সময়, কিন্তু আপনি গ্রামাটিক্যাল নলেজ থাকার কারণে আপনি আবার ঠিক করে বলছেন। আর যদি বলতে বলতে দু একটা ভুল যায়ও, ওরা এটাকে ন্যাচারালি নেয়। কারণ সবাই কথা আমরা যখন বাংলায় কথা বলি আমরা তো গ্রামারের কথা চিন্তাই করি না। ইংলিশে যখন ইউএস এর ওরা যখন কথা বলে, ওদের কত যে বানান মানে কত যে গ্রামাটিক্যাল এরর হয়, ওগুলো আসলে ওরা মানে ওটা নিয়ে বদার্ডই না, ওটা নিয়ে ওরা চিন্তাও করে না। সো ভুল হওয়া যাবে না এমন না, কিন্তু সেলফ কারেকশন করা যাবে না। নিজে ভুল করলে ওইটা বুঝেও ওইটা ঠিক করা যাবে না কথা বলার সময়। আচ্ছা, এরপরে আমি যে লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আমি 7 পাইতে গেলে আমার কি করতে হবে দেখি। ইউজেস ভোকাবুলারি রিসোর্সেস ফ্লেক্সিবলি, আপনি যেসব ভোকাবুলারিগুলো ইউজ করবেন কথা বলার সময়, এটা ফ্লেক্সিবল হতে হবে, বুঝছেন? কোনো মানে মাঝে মাঝে আবার যে লেস কমন অ্যান্ড ইডিওমেটিক ভোকাবুলারি,
মানে কিছু ওয়ার্ড যেগুলো লেস কমন থাকবে এবং ইডিওমেটিক ভোকাবুলারি ইউজ করতে হবে। তবে ইউজেস প্যারাফ্রেজ ইফিসিয়েন্টলি। প্যারাফ্রেজ মানে হচ্ছে একটা কথাকে ঘুরায় বলা। যেমন আমি যদি একটা, যেমন আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটা সেন্টেন্সের মধ্যে কনভার্সন আগে ইন্টার এইচএসসি পর্যন্ত শিখে আসছি, এগুলোই প্যারাফ্রেজ। আপনি একটা সেন্টেন্সের অর্থ ঠিক রেখে সেটাকে, ধরেন একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে বললেন, অথবা কমপ্লেক্সকে কম্পাউন্ডে বললেন, অথবা কম্পাউন্ডকে সিম্পল সেন্টেন্সে বললেন, এইটাকে প্যারাফ্রেজিং বলতেছে। ঠিক আছে, দুই একটা যদি আপনি করতে পারেন কথার মধ্যে, তারপর হচ্ছে যে কিছু আনকমন ওয়ার্ড মানে অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারেন, কিছু ইডিয়ম ব্যবহার করতে পারেন, তাহলেই আপনি এই যে 7 পাওয়ার মতো যোগ্যতা অর্জন করে ফেলবেন স্পিকিংয়ে। এরপর একটা বিষয় হচ্ছে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন মিন্স হচ্ছে উচ্চারণ। যেমন উচ্চারণের ক্ষেত্রে একজন বিদেশি, একজন নেটিভ স্পিকার, ইংলিশ স্পিকার যদি আমাদের দেশে এসে বাজারকে বাইজার বলে, তাহলে আপনারা হাসবেন না? বাইজার এটা যদি বলে, তো এটা হাসির বিষয়। যদিও আমরা জানি, বুঝবো যে হ্যাঁ সে নেটিভ দেখে সে আসলে ভুল করছে, কিন্তু আসলে তো জিনিসটা হাস্যকর লাগবে। কারণ আমরা যদি ইংলিশে এরকম টাইপের কোনো মিস্টেক করি, আমাদের প্রোনাউন্সিয়েশন যদি খুবই বাজে হয়, তাহলে ওরা ওরকম ওরকম হাসবে। আসলে এটা হাস্যকর বিষয় হয়ে যাবে ওখানে। কোনটার? প্রিজার্ভ, হ্যাঁ। ভাই ওটার অ্যাকুরেট স্পেলিংটা কি? শোনেন, মানে প্রিজার্ভ। এখন আমাদের যে একদম অ্যাকুরেট হবে এমন, ইভেন আমাদের 9 হ্যাঁ ব্যান্ড পাওয়া যেসব টিচাররা আছে, এক্সামিনাররা আছে, আমাদের নেটিভরা, তারাও কখনোই 100% নেটিভদের মতো উচ্চারণ করতে পারবে না। এটাই স্বাভাবিক, কারণ আমরা ছোটবেলা থেকে এভাবে শিখে আসিনি। আর আমাদের নিজস্ব নেটিভ ল্যাঙ্গুয়েজের একটা টান থাকবেই। দেখবেন অনেকে ঢাকায় থাকে, অথচ যারা বরিশাল থেকে আসছে তাদের ভাষার মধ্যে কিছু না কিছু বরিশালের টান থাকে। মানে যে যার হোম টাউন থেকে আসছেন তাদের ভাষার মধ্যে টানটা থাকে। আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজের টান ইংলিশের মধ্যে চলে আসবে। আপনারা ইন্ডিয়ানদেরকে দেখছেন, ওরা ওরা যখন ইংলিশে কথা বলে গুড, ব্যাড, এরকম এরকম করে, বিশেষ করে ইয়ারা। এটা এটা হ্যাঁ, এটা বিশেষ করে যারা তামিলের হ্যাঁ 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 ভাই, লোকরা, এটা সাউথ অনেক ইন্ডিয়ানরা, বেশি আছে তাদের ওদের কথার টানে। মধ্যে এগুলো খুব বেশি, টি আর ডি তে অনেক বেশি জোর দেয় ওরা। তো এইরকম হবে, এটা স্বাভাবিক, এটা নেটিভরা এটাকে স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু যতটা এই যে আমাদের যে 4 মাস বা 3 মাস পরে আপনারা যে আইএলটিএস এক্সাম দিবেন, এতে যত বেশি অ্যাকুরেট করে নিতে পারবেন ততই ভালো। আপনার স্পিকিং এ ব্যান্ড ভালো আসবে। যদিও প্রোনাউন্সিয়েশনে মার্কস কম, মানে গুরুত্ব কম দেয়, মেইনলি ফ্লুয়েন্সিতে সব থেকে বেশি, ফ্লুয়েন্সি, লেক্সিক্যাল রিসোর্স আর গ্রামাটিক্যাল রেঞ্জে বেশি ফোকাস করে, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা একেবারে বাজে হওয়া যাবে না। যেমন দেখেন টি, আমরা যখন টি দিয়ে কোনো ওয়ার্ড লিখি, যেমন টেস্ট, টি ই এস টি, এখানে টি দিয়ে যখন কোনো ওয়ার্ড স্টার্ট করি, ওইটার উচ্চারণ টি হবে না, ওটাকে ঠি হবে। আমাদের অ্যালফাবেটগুলো কিন্তু উচ্চারণ শিখতে হবে, বুঝছেন? আমি যে অ্যালফাবেটের একটা ভিডিও দিব, সেই অ্যালফাবেটের উচ্চারণগুলো শিখে নেবেন। এই, হ্যাঁ বলেন। ভাই ভাই আমেরিকান স্পিকিং আর আসলে ব্রিটিশ বিষয়টা স্পিকিং কি, এর মধ্যে তো আপনারা ডিফারেন্স যখন আছে, তো স্পিকিং এখন এক্সাম দিবেন, কোনটা বেটার আপনার হয়, মানে কোনটা প্রোনাউন্সিয়েশনটা ফলো আসলে করবো আমরা? আমেরিকান হইলো না ব্রিটিশ হইলো, এটা ওরা দেখে না, ওরা দেখে হচ্ছে বুঝা গেলে হয়েছে, ভালোভাবে বুঝা গেলে হয়েছে। এখন আজগুবি বলা যাবে না, আজগুবি ওয়ার্ড উচ্চারণ করা, যেমন বাইজার বললে কিন্তু হঠাৎ করে মানুষ বুঝবে না এটা বাজার বললো না কি বললো, বুঝছেন? এখন ওইটা একটা ওয়ার্ডকে আপনি ব্রিটিশ ভাবে উচ্চারণ করেন না আমেরিকান ভাবে উচ্চারণ করেন, কাছাকাছি গেলেই হয়েছে। আমি এটাই আসলে মেইনলি বলতে চাচ্ছি। এখন যেহেতু এখানে আপনাকে জাজ করা হচ্ছে, তাই এমনভাবে কথা বলতে হবে যেন হচ্ছে ওরা কথা বুঝতে পারে, আপনি কি বলতে চাচ্ছেন সেটা যেন বুঝতে পারে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। প্রোনাউন্সিয়েশনটা এইটাই আর কি, আপনাদেরকে যখন প্র্যাকটিস করবেন তখন এইটার দিকেই ফোকাস করতে হবে। প্র্যাকটিসের ইস্যুটা মানে বিষয়টা একটু পরে আসতেছি, এখন আমাদের কিভাবে মার্কিং ক্রাইটেরিয়া সেটা খালি আলোচনা করতেছি। এখন টি এর কথাতে ছিলাম আমরা। টি দিয়ে একটা ওয়ার্ড যদি হয়, স্টার্ট হয়, তখন ওটার উচ্চারণের ঠ এর মতো হয়, টেস্ট, তারপর টেস্টোস্টেরন, এরকম।
কিন্তু টি যদি কোনো এস এর পরে আসে বা এরকম আসে, মানে ধরেন এস এর পরে যদি আসে, মানে কোনো ওয়ার্ডের পরে, সরি কোনো লেটারের পরে আসে, তখন টির উচ্চারণ টি এর মতো হচ্ছে। যেমন স্টুডেন্ট, STUDENT, তো এখানে স্টুডেন্ট, এখানে কিন্তু টি গুলা টি এর মতো উচ্চারণ হয়েছে, ঠ এর মতো হয়নি। এখানে আবার যদি কেউ স্টুডেন্ট বলে ঢং করে, তখন কিন্তু আবার ভুল হবে। তো এরকম কিছু বিষয়গুলো আসলে আমি যেটা বলতে চাচ্ছি, এই জিনিসগুলো কখনোই আপনি এভাবে মুখস্থ করে শিখতে পারবেন না। এইটা কিভাবে শিখে সেটার বিষয়টা হচ্ছে নেটিভদের সাথে কথা বলে অথবা নেটিভদেরকে কপি করে এটা শিখতে হবে। এবং আমাদেরকে একটা ইংলিশের পরিবেশের মধ্যে থাকতে হবে, তাহলে আপনাদের প্রোনাউন্সিয়েশনটা অটোমেটিক ঠিক হবে। এই বিষয়ে পরে আসতেছি। এখন দেখেন প্রোনাউন্সিয়েশনের ব্যাপারে 7 পাইতে গেলে কি লাগবে। Shows all the positive features of band 6 and some but not all the positive features of band 8. মানে এটা কি বলে, আচ্ছা 6 এর আলোচনা করি তাহলে সহজ হবে। Use a range of pronunciation features with mixed control. Shows some effective use of features but this is not sustained. কখনো কখনো ভুল হতেই পারে, ওইরকম আর কি। Can generally be understood throughout. এই যে এইটাই হচ্ছে মেইন ইস্যু। জেনারেলি মানে পুরো আপনার কথাটা সহজে বুঝে ফেলতে পারবে, এইটাই হচ্ছে মেইন বিষয়টা, বুঝছেন। থ্রু mispronunciation of individual words or sounds reduces clarity at times. কখনো কখনো এটা হতে পারে আপনার কথার ক্ল্যারিটিটা মাঝে মাঝে কমাই দিতে পারে। কি কারণে? মিসপ্রোনাউন্সিয়েশনের কারণে। হ্যাঁ, কখনো কখনো ভুল উচ্চারণ করতে পারি, কখনো কখনো লেটারের উচ্চারণ, সাউন্ড বলতে ওরা সব মানে ধ্বনি বলে, এগুলার কখনো কখনো হতে পারে। এটা তাই বলে যে একেবারে আপনাকে 0 দিয়ে দেবে এমন না, এগুলো ভুল হতেই পারে, আমরা যেহেতু নন নেটিভ এই কারণে। যদিও আপনারা যখন নেটিভদের সাথে বিদেশে যে কথা বলবেন তখন ওরা এত কিছুই দেখে না, যেহেতু এটা একটা এক্সামের আপনাদের মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে আছে, তাই এখানে আপনাদেরকে দেখতেছে। কিন্তু আপনারা আপনাদের এই ভয় পাওয়ার কোনো দরকার নাই যে এক্সামের বাইরে যখন কোনো নেটিভদের সাথে কথা বলবেন তখন আপনাকে ওইরকম জাজ করবে, এটা এরকম চিন্তা করার কোনো কারণ নেই। আর এখন প্রথমে যে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সের 7টা আমরা একটু দেখি। স্পিক্স আ লেন্থ উইদাউট নোটিসেবল এফোর্ট or loss of coherence. Sorry. It speaks up at length, মানে টানা কিছু কথা বলে যাবে, টানা 2-3টা সেন্টেন্স বলে যাবে কোনো এফোর্ট ছাড়া। এই যে করে আমরা যে ফিলার্স গুলো ইউজ করি, এগুলো মানে কি, এগুলো আমরা এফোর্ট দিচ্ছি চিন্তা করার জন্য। একটা সেন্টেন্স বলে আরেকটা সেন্টেন্স বলে আরেকটা সেন্টেন্স বলে এরকম করলে তখন বোঝা যাবে কি আপনার ফ্লুয়েন্সি নাই, আপনি চিন্তা করে করে বলতেছেন, অথবা বাংলায় চিন্তা করে সেটা ট্রান্সলেট করে দেন বলতেছেন, এরকম মনে করবে। কিন্তু আপনি যদি অ্যাটলিস্ট 2-3টা সেন্টেন্সও টানা বলে যান, তারপরে না হয় একটু করলেন, পরে আবার এরকম করলে তখন ফ্লুয়েন্সিতে কিছু একটা মার্কস পাবেন, হয়তো এটা 7-6 লেভেলে পাবেন। আরও যদি টানা বলতে পারেন, ধরেন 4টা 5টা লাইন, তখন দেখা যাবে যে না 7 অথবা 8 পেয়ে যাচ্ছে, এরকম আর কি। দেখুন, may demonstrate language related hesitation at times or some repetition and or self correction. মাঝে মাঝে সেলফ কারেকশন হতে পারে, খুব রেয়ার আর কি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড হেজিটেশন, মানে অনেক সময় আমরা ওয়ার্ড খুঁজে পাই না কথা বলার সময়, কি বলবো মানে একটা ওয়ার্ড খুঁজে পাই না, অথবা কিভাবে সেন্টেন্সটা কিভাবে আমি ডিসক্রাইব করব কোন একটা বিষয়, এটার ক্ষেত্রে কখনো কখনো চিন্তা করতে হয়, একটু সময় থামতে হয়, এটা পজ হয় আর কি। তো এগুলো আর কি এটার মধ্যে মানে কাউন্ট করা হয়েছে। ইউজেস আর রেঞ্জ অফ কানেকটিভস, মানে কানেকটিভ ওয়ার্ড যেগুলো আমরা মানে কি বলে এটা কনজাংশন বলি, যেমন অ্যান্ড, অর, বাট, বিকজ, আফটার, এইসব ওয়ার্ডগুলা, এগুলা দিয়ে যদি আপনি সেন্টেন্স বলেন তখন ওগুলা আর কি যে 7 ব্যান্ড পাওয়ার জন্য দরকার আসলে। তো এটা মোটামুটি আলোচনা করলাম, এখন আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটাতে আসি। এখন আমাদের অ্যাসাইনমেন্টে আসি। আমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে মোটামুটি স্পিকিং মডিউলের প্র্যাকটিসের থাকবে। স্টাডি প্ল্যানে যাই তাহলে সহজে দেখতে পারবেন। যেমন
প্রথম অ্যাসাইনমেন্টে আমাদের কি থাকবে, স্পিকিং রিলেটেড যত ভিডিওস আমি এখানে অ্যাসাইনমেন্ট 1 এ যে লিংক দিয়ে রাখছি, এই লিংকে যাবেন, লিংক যা সব কটা ভিডিও দেখে শেষ করবেন সবাই। আমাদের একটা বড় ভুল এইটা হয়, আমার বিশেষ করে আমি আমার আইএলটিএস জার্নিটা নিয়ে একটু আলোচনা করি। আমি যখন আইএলটিএস প্রথম প্র্যাকটিস মানে শুরু করছি, তখন একটা ডিস্ট্রাকটিভ একটা সাজেশন পাইছিলাম একজনের থেকে। বলছে ক্যামব্রিজের বই 1 থেকে মানে 10 থেকে শুরু করো, 19 পর্যন্ত কমপ্লিট করে ফেলো, দেখবে এমনি এমনিই মার্কস বেড়ে গেছে। তো এরকম একটা ফালতু একটা সাজেশন দিছিল। আর একটা বলছিল যে খালি নিজেরা নিজের ইংলিশে কথা বলো, নর্মাল এটা। তো আমি পরে জিনিসটা মানে যখন প্রথমে শুরু করছি, প্রথম 1 মাস এভাবে প্র্যাকটিস করছি, তখন দেখলাম যে আমার লিসেনিং এ মার্কস কিছু বাড়ছে, রিডিং এ কিছু বাড়ছে, কিন্তু সরি, রাইটিং এ কিন্তু তেমন ইমপ্রুভ হচ্ছে না, স্পিকিং এ তেমন ইমপ্রুভ হচ্ছে না। তাহলে এখন সমস্যাটা আমার কোথায়, যে আমার ইমপ্রুভ কেন হচ্ছে না, এটা আমি তখন আইডেন্টিফাই করার চেষ্টা করতেছিলাম। তাও আমার প্রায় আরো 1 মাস লেগে গেল আইডেন্টিফাই করতে করতে। অনেক ভিডিওস দেখছি ইউটিউবে, অনেক চ্যানেল মানে দেখছি। তারপরে আমি আসলে এত ভিডিও দেখার পরে, এত রিসোর্সেস ঘাটানোর পরে আমি বুঝতে পারলাম যে আসলে আমার সমস্যাটা কোথায়। কারণ আমি আসলেই ইংলিশে দুর্বল। আমার লিসেনিং, আমি আমি অনেক মানুষের ইংলিশ শুনি, মানে অনেক ইংলিশ ভিডিও শুনি নাই, অনেক ইংলিশ ডিসকাশন শুনি নাই। তো কিভাবে আমি লিসেনিং এ বেশি মার্কস উঠাবো? তারপর আমি অনেক পড়ি নাই ইংলিশে। তারপরে আমি নেটিভ স্পিকারদের সাথে কথা বলি নাই, অথবা নেটিভ স্পিকারদেরকে কপি করি নাই। কিভাবে আমার প্রোনাউন্সিয়েশন ঠিক হবে, কিভাবে আমার ফ্লুয়েন্সি বাড়বে? পরে আমি যখন বুঝতে পারছি, এরপরে আমি তারপরে 2টা মাস আমি এইভাবে একদম আমি যেভাবে মডিউলটা সাজাইছি, পরবর্তী 2 মাস আমি ওইভাবে প্র্যাকটিস করছি। এই প্র্যাকটিস করার কারণে আমার পরে এই রেজাল্টটা আসছে। তো আমি এই জন্যই চাই আপনারা একদম শুরু থেকেই এভাবে পড়েন, যেভাবে আমি এখন দেখাবো। শুধু একটা কোর্স অথবা একটা কোচিং এ ভর্তি হলাম, তাদের কথা মতোই কমপ্লিট করলাম, বা আমার কাছ থেকে জাস্ট আমার কথা মতোই কমপ্লিট করে আমার কথা মতোই শুধু শুধু পড়লেন, এটা আসলে, এটা তো একজন টিচার কখনোই তার ফুলটা দিতে পারবে না, এটা স্বাভাবিক। আমি হয়তো আমার 70% আপনাদের দিতে পারবো, কিন্তু বাকি 30% আপনাদের কমপ্লিট করতে হলে আপনাদের আরো মানুষের ডিসকাশন শুনতে হবে। আর সেইটা যাতে আপনারা করতে পারেন, এই জন্য ভালো ভালো ম্যাটেরিয়ালসগুলো আমি যে লিংক দিয়ে রাখছি, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে এরকম কিছু ভিডিও লিংক থাকবে। আপনারা অবশ্যই পরবর্তী ক্লাসের আগেই প্রত্যেকটা ভিডিও দেখে শেষ করবেন। এরপরে আসেন একটা বিষয়, এই যে আমি এই যে বললাম স্পিকিং এর জন্য কমন কিছু টপিক শিখতে হবে, যাতে হচ্ছে আপনাদের চিন্তা করতে কম সময় লাগে কথা বলার সময়। তো আমি এই জন্য আপনাদের হেল্প করার জন্য কমন টপিক কিছু রাখছি, যেমন হোম, অ্যাপার্টমেন্ট, শপ। এই 3টা বিষয় হচ্ছে আপনাদের প্রথম অ্যাসাইনমেন্টে থাকবে। অ্যাটলিস্ট 15টা সেন্টেন্স এই প্রত্যেকটা বিষয়ের উপর লিখবেন নিজে থেকে। কোনো চ্যাট জিপিটি বা কারো হেল্প নেবেন না, কোনো বইয়ের হেল্প নেবেন না, নিজে থেকে নিজের মাথায় যা আসে সেটার থেকে আপনারা অ্যাটলিস্ট 15টা সেন্টেন্স এই টপিকের উপর লিখবেন। হোম বলতে আসলে বোঝায় নিজস্ব বাসা, নিজস্ব বাসা। অ্যাপার্টমেন্ট বোঝায় বিল্ডিং এর যে ফ্ল্যাটগুলো থাকে সেগুলো। আর হোম বলতে যেমন আমাদের যদি গ্রামের বাড়ি থাকে, অথবা আমাদের নিজস্ব ডুপ্লেক্স বাড়ি থাকে, ঢাকাতে হোক বা ঢাকার বাইরে হোক, সেগুলোকে আর মানে নেটিভরা হোম বলে। আর অ্যাপার্টমেন্ট বলতে ফ্ল্যাট বোঝায়। শপ বলতে মার্কেট, সুপার শপ, সব কিছুই বোঝায়। তো আমি এখানে আপনাদের যাতে লিখতে সহজ হয় সেজন্য আমি কিছু ইয়া রাখছি, মানে টপিক দিয়ে রাখছি, মানে সরি, মানে কিছু কিওয়ার্ড দিয়ে রাখছি যাতে আপনাদের ইজি হয়। যেমন হোম রিলেটেড আপনি কি লিখবেন, কমন ইন ইয়োর কান্ট্রি, কোন টাইপের হোম আপনাদের আমাদের দেশে কমন, সেইটা নিয়ে লিখবেন। কোন টাইপের হোম আপনার ফেভারিট, আপনার হতে পারে আমাদের ডুপ্লেক্স বাসারা মানে আমাদের ফেভারিট, এটা বলতে পারেন। বা হচ্ছে আমাদের ডুপ্লেক্স বাসার আমার নিজস্ব পার্সোনাল যে রুম সেটা আমার ফেভারিট, কেন ফেভারিট, এগুলো লিখতে পারেন। তো একজনের পার্সোনাল হোম থাকা, এটার অ্যাডভান্টেজ কি, এটার ডিসঅ্যাডভান্টেজ কি, এই টপিকগুলো নিয়ে, এই প্রত্যেকটা টপিক নিয়ে কিছু সেন্টেন্স লিখবেন, অ্যাটলিস্ট 15টা সেন্টেন্স।
এবার অ্যাপার্টমেন্টের ফেভারিট অ্যাপার্টমেন্টটা, অ্যাপার্টমেন্টের কোন বিষয়গুলো আপনাদের ফেভারিট, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, শপ যেমন কমন টাইপের কি কি শপ আছে, আপনার নিয়ারেস্ট কি শপ আছে, ধর আপনার বাসার কাছে একটা গ্রোসারি থাকতে পারে, একটা সুপার শপ থাকতে পারে, একটা টেইলর থাকতে পারে, এরকম থাকতে পারে, তো ওইটার সম্পর্কে কিছু লিখতে পারেন। তো তারপর আছে হোয়াট শপ ডু ইউ গো কমনলি, অথবা হচ্ছে যেমন আপনি আপনার টেইলরে বেশি যেতে পারেন, আপনার নিয়ারেস্ট যে গ্রোসারটা আছে সেখানে আপনার সমস্ত কাজের জন্য যেতে পারেন, এগুলা। তো ফেভারিট টাইপ অফ শপস এরকম লিখতে পারেন, মার্কেট, সুপার শপ, এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইসব নিয়ে। আমি এই 3টা টপিক দিলাম আপনাদেরকে প্রথম অ্যাসাইনমেন্টে। এই 3টা টপিক নিয়ে আপনারা যখন অ্যাটলিস্ট 15টা সেন্টেন্স লিখবেন, আরও বেশি লিখলে আরও ভালো, এতে আপনাদের 2টা লাভ। একটা হচ্ছে আপনাদের রাইটিং স্কিল আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ আপনারা প্রথম প্রথম আমাদের নিজে থেকে লেখার অভ্যাস সবার মধ্যে থাকে না। তো এখন থেকেই যাতে লেখার অভ্যাসটা থাকে। আমি একজন সেকেন্ড ইয়ারের একজন সেকেন্ড ইয়ার সম্ভবত সেকেন্ড সেমিস্টারের অথবা ফার্স্ট সেমিস্টার হতে পারে, একটা স্টুডেন্ট আজকে কল দিছিল আমাদের সাউয়ের। সে আমাকে বলতেছিল আইএলস এর ইয়ার কথা। আমি পরে বললাম তোমার এখন আইএলস করার দরকার নেই, কারণ তোমার আইএলস এর মাত্র 2 বছরের ইয়া থাকে, কিন্তু তুমি এইভাবে প্র্যাকটিস করো যে প্রতিদিন আজকে কি কি হইলো সব ইংলিশে লিখবা ডায়েরিতে। তারপর ইংলিশে যত ইচ্ছা ভিডিও দেখতে পারো, অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তুমি ইংলিশে দেখো, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তুমি ইংলিশে কোনো কিছু পড়ো। এইভাবে তুমি প্র্যাকটিস করতে থাকো, তারপর যখন 4th ইয়ার উঠবা তখন আইএলস এর পিছনে যাবা। ওকে, এটা সাজেস্ট করছি। তো এখন থেকেই আমি চাই আপনাদের এই অভ্যাসটা তৈরি করেন, এখন থেকেই লেখার অভ্যাস তৈরি করেন। আমি এই যে এই জিনিসগুলো যে অ্যাসাইনমেন্টে এই কারণেই দিচ্ছি যাতে আপনাদের অভ্যাস হয় আস্তে আস্তে লেখার। আপনাদের যা ইচ্ছা যা মনে থাকে আপনি এখন থেকে ইভেন কারোর সাথে টেক্সট মেসেজিং করলেও বাংলায় লিখবেন না, ইংলিশে লিখবেন। ভুল হোক ঠিক হোক ইংলিশে লিখবেন, মেসেজ দিবেন ইংলিশে, বাংলায় না। এখন থেকে ভুল হলেও এটা এভাবে করবেন। আমাকে যদি ভুল করেও লেখেন আমি ভুল দরকার হলে ঠিক করে দেবো, কিন্তু কখনোই লজ্জা পাবেন না, সবার সাথে ইংলিশে টেক্সটিং করবেন। তারপর ইংলিশ পেপার কিনবেন, ইংলিশ নিউজ পেপার কিনবেন। উইকে একটা ধরেন কালকে কিনলেন, এটা 1 সপ্তাহ ধরে পুরাই ইংলিশ নিউজ পেপারটা পড়বেন। আর কনটেক্সচুয়াল ভোকাবুলারি শিখতে হবে, মানে ধরেন আপনি যে নিউজ পেপারটা কিনবেন সেই নিউজ পেপারটার যেসব ওয়ার্ডগুলো জানবেন না সেই নিউজ পেপারটার মধ্যে ওয়ার্ডের পাশে অথবা সাইডে কোথাও এটার অর্থটা লিখে রাখেন, আলাদা কোথাও লিখবেন না। আর ওই যে ইংলিশে ওয়ার্ড মিনিং এর যে ভোকাবুলারির যে লিস্ট থাকে, লিস্ট ধরে ধরে মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো মনে থাকবে না, মনেও থাকবে না, ওগুলো আসলে আপনার সময় নষ্ট হবে। তার থেকে আপনি যদি ইংলিশ পেপার পড়েন, পেপার পড়ে একটা আর্টিকেল পড়লেন, ধরেন একটা ইংলিশ আর্টিকেল পড়লেন, ওই আর্টিকেলে যেসব ওয়ার্ডগুলো আপনি জানেন না সেই ওয়ার্ডগুলো ওখানেই পাশে নোট ডাউন করে রাখলেন। পরবর্তীতে কালকে ধরেন কালকে একটা পড়লেন, পরশুদিন আবার যখন ওই আর্টিকেলটার দিকে একবার চোখ বুলাবেন, দেখবেন যে ওই ওয়ার্ডটা আপনি এমনি জানেন, মনে হবে যে এটা এত আমি জানি। এইভাবে কনটেক্সচুয়ালি ওয়ার্ড ভোকাবুলারি শিখতে হবে। এইভাবে যদি ভোকাবুলারিগুলো শিখেন তখন দেখবেন যে এগুলো মনে থাকতেছে। আর এই যে আপনারা এখন যে লিখবেন, আপনারা যাই লেখেন পারলে ওই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স লিখে রেখেন, কোথাও খাতার মধ্যে হোক বা কোনো ওই পেপারের মধ্যেই হোক, ওই ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স লিখে রাখেন। আর যখন আপনারা নিউজ পেপারের আর্টিকেলের মধ্যে একটা ওয়ার্ড শিখবেন তখন আপনাদের কি মনে হবে, তখন আপনি তো সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডটার ইউজ দেখতে পারতেছেন একসাথে। আমি ধরেন যে এ ফর অ্যাপেল বি ফর বল এরকম যদি মুখস্থ করে যাই তখন কিন্তু মনে না থাকতে পারে, কিন্তু যখন একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড দেখবেন এবং ওইটার অর্থ দেখবেন তখন আপনি এটার ইউজটা পর্যন্ত বুঝে যাবেন। আর আপনারা যখন ডিকশনারিতে এই ওয়ার্ডটা সার্চ দিবেন না বাংলা অর্থ, তখন এটার প্রোনাউন্সিয়েশনটা কেমন সেটা একটু শুনে নিন। মোবাইলের অ্যাপের মধ্যে এরকম থাকে ওয়ার্ড দিয়ে, অথবা যে গুগলেরও যদি আপনি ওয়ার্ড মিনিং দিয়ে সার্চ দেন তখন ওইটার কিন্তু প্রোনাউন্সিয়েশন থাকে। ওই প্রোনাউন্সিয়েশনটা শুনে নেবেন, ওই ওয়ার্ডটা কিভাবে উচ্চারণ করা হচ্ছে, এটাও আপনাদের হেল্প হবে। হ্যাঁ বলেন। কিনতে হবে না, ওই যে মোবাইলের অ্যাপ আছে না ওইটা ইউজ করবেন, অথবা তো গুগলেও তো সার্চ দিলে এসে যায়। কিনতে হবে না, আপনি আসলে ভোকাবুলারি শেখার সিস্টেমই এইটা, অর্থ জানা, ওইটার ইউজ জানা, ওইটার প্রোনাউন্সিয়েশন জানা। এই 3টা যখন একটা ওয়ার্ডের জানবেন তখন বুঝবেন যে আপনার ওয়ার্ড ওই ওয়ার্ডটা জানা হয়েছে, শুধু অর্থ জানলে হবে না। এই জন্য আমি সবসময় বলি নিউজ পেপার পড়তে হবে সবসময়।
আরেকটা ওয়েবসাইট আছে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মিরর নাম। এটা একটা ব্রিটিশ মিরর, এই যে দা মিরর, যে ব্রিটেনের ব্রিটেনের একটা অনলাইন নিউজ পেপার, এটা ওদের ন্যাশনাল নিউজ পেপার একটা। তো এইটার আর কি আপনারা দেখতে পারেন, এইটার অ্যাপ ডাউনলোড করে রাখতে পারেন আপনাদের মোবাইলে, অথবা পিসিতেও রাখতে পারেন। এইখান থেকে আর্টিকেল পড়বেন। এই যেখান দেখেন এখানে আছে, বিভিন্ন অপশন আছে, যেমন দেখেন হেলথ, ওয়েদার, ক্রাইম, তারপর হচ্ছে মানি, টেক, এইগুলো আর কি বিশেষ করে পড়বেন। এই টাইপের গুলো পড়ার দরকার নেই। আমি যে পলিটিক্স, হেলথ, তারপর হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আরেকবার ভাই দেখা যাচ্ছে না। প্রেজেন্টেশন অফ করে আবার অন করতেছি। এখন দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা শোনেন, আপনারা যদি কেউ না দেখতে পারেন, না এটা ভাই দেখতেছি না। সফটওয়্যার ইস্যু, তো মানে দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। হয় নাই, কারণ আপনারা তো রেকর্ডটা পাবেন, ভিডিও আমাদের তো দেখা রেকর্ডটা যাচ্ছে। পাবেন। সো তখন আপনারা আবার দেখে নিতে পারবেন, সমস্যা হবে না। যদি কারো সমস্যা হয়ে থাকে, তারা পরবর্তীতে ভিডিও তো পাবেনই, টেনশনের কিছু নাই। আচ্ছা, মিরর, মিরর যে ওয়েবসাইটটা, এটা আপনাদের লিংক দিয়ে দেবো। এখান থেকে হেলথ, ওয়েদার, ক্রাইম, মানি, টেকনোলজি, এই কয়েকটা বিষয় আপনারা পড়বেন প্রতিদিন। প্রতিদিন এখান থেকে এগুলো পড়বেন, এখান থেকে কিছু ওয়ার্ড শিখে ফেলবেন, এই এই প্যাসেজগুলো পড়বেন। এতে কি হবে, এগুলার স্ট্যান্ডার্ডটা আইএলটিএস এর রিডিং এর স্ট্যান্ডার্ড, যদিও কোশ্চেনের জন্য পড়তে বলি নাই, এটাতে কি হবে, এদের স্ট্যান্ডার্ডটা রিডিং এর যে প্যাসেজগুলো আসে সেই স্ট্যান্ডার্ডের হবে। কারণ ক্যামব্রিজ কোশ্চেনগুলো আসলে কোত্থেকে পায়, রিডিং প্যাসেজগুলো কোত্থেকে পায়, এই সায়েন্টিফিক আর্টিকেল অথবা হচ্ছে এই যে নিউজ পেপার থেকে আর্টিকেল তুলে দেয়, বুঝছেন? কোশ্চেনটা ওরা তৈরি করে, কিন্তু এই আর্টিকেলগুলো এখান থেকেই পায়। তো মিররের, যদি রেগুলার মিরর পড়েন অথবা কোনো ব্রিটিশ কোনো নিউজ পেপার যদি রেগুলার পড়েন, তো এইটা আপনাদের মানে রিডিং এর স্কিলটা বাড়াবে। আচ্ছা, আবার আসি স্পিকিং এ ফিরে। ভোকাবুলারি শিকার সিস্টেমটা বুঝলাম, এখন স্পিকিং আবার ফিরে আসি। যে হোম, অ্যাপার্টমেন্ট আর শপ, এইটা নিয়ে যে আমি আপনাদেরকে 15টা করে সেন্টেন্স লিখতে বললাম, মিনিমাম 15টা, আরও বেশি লিখলে ভালো। তো এগুলো নিয়ে এখন স্পিকিংয়ে কীভাবে প্র্যাকটিস করবেন, এই যে সেন্টেন্সগুলো লিখলেন, এই সেন্টেন্সগুলোই আয়নার সামনে অথবা আপনাদের মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে, ভিডিও রেকর্ড অন করে আপনারা এই কথাগুলো বলবেন, না দেখে। যা লিখছেন এটা দেখবেন না, এটা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য যে আমি এই বিষয়গুলো কথা বলবো। ভাঙাচুরা যেভাবে হোক, আপনি এই ভিডিও, মোবাইলের ক্যামেরায় ভিডিওটা অন করে আপনারা এই কথাগুলো বলবেন, যা যা লিখলেন সেগুলাই। অন্যভাবে হোক, ওই রকমই একদম হুবহু হইতে হবে এমন না। এটা লেখাটার কারণে কি হলো, আপনার একটা ট্র্যাক থাকলো যে না আমি এইভাবে বলবো, এই কথাগুলো বলবো। তো লেখার প্র্যাকটিসও হলো, স্পিকিংয়ের প্র্যাকটিসও হলো। এটা একটা সিস্টেম। এতে কি হয়, পরবর্তীতে যখন আপনারা ওই ভিডিও রেকর্ডটা আপনারা নিজেরা দেখবেন, তখন দেখবেন আপনাদের কি অবস্থা। কারণ যখন কথা বলি তখন কিন্তু এত কিছু বোঝা যায় না, যে আসলে কত ভুল গেল, অথবা হচ্ছে আমার কি অবস্থা, আমি কতবার আটকে গেছি, কতবার সেন্টেন্স বলতে যে ভুল করছি, এগুলো চোখে লাগবে। প্রত্যেক সপ্তাহের একটা করে ভিডিও প্রিজার্ভ করে রেখে দিন। এতে কি হবে, প্রতি সপ্তাহে কতটুকু ইমপ্রুভ হইলো আপনাদের, এটা কিন্তু ভালো করে দেখতে পারবেন। প্রথম দিনের ভিডিওটা, তারপর 7 দিন পরের একটা ভিডিও, তারপর 7 দিন পর একটা ভিডিও, তখন দেখবেন আপনাদের আসলে স্পিকিংয়ে কতটুকু ইমপ্রুভ হচ্ছে। এরপরে এইভাবে প্র্যাকটিস করার পরে আমি সেকেন্ড ক্লাস যখন শুরু হবে, তখন কিন্তু আমি র্যান্ডমলি আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন করব। ওই কোশ্চেনে কিন্তু অ্যান্সার করতে হবে, এরকম প্রিপারেশন নিয়ে রাখেন। যে আমি যদি বলি যে হুইচ টাইপ অফ হোমস আর কমন ইন আওয়ার কান্ট্রি, এই জিনিসটা যদি আমি কাউকে বলি এবং নাম ধরে জিজ্ঞেস করি, এখানে অ্যাভয়েড করার কোনো অপশন নাই। আমি প্রথম থেকেই আপনাদেরকে সাহস তৈরি করতে চাচ্ছি। এই কারণে আমি আপনাদেরকে বলি, এই যে মানে সাহসটা কিভাবে তৈরি হবে, এই যে ভিডিও ক্যামেরা অন করে রেকর্ড করা, স্পিকিং নিজে নিজে বলা,
এটা করলে আপনাদের সাহস তৈরি হবে। কারণ আপনাকে কিন্তু একজন নেটিভ বা অথবা নন নেটিভ এক্সামিনার আপনাদের স্পিকিং টেস্ট নিবে। এটা অনলাইনও হইতে পারে, আবার অফলাইনও হইতে পারে। তো ওখানে যাতে আপনারা ঘাবড়ে না যান, ওখানে ঘাবড়ে যেয়ে যদি কথা বলা না পারেন, এই জিনিসটা যাতে আপনাদের না হয়, সেই জন্য প্রথম থেকেই আমি আপনাদের কিন্তু চাচ্ছি এইভাবে প্র্যাকটিস করতে। আপনারা যদি নিজেকে নিজে হেল্প না করেন, নিজেরা প্র্যাকটিস না করেন, এরপরে আমাকে আসলে দায়ী দায়ী করতে পারবেন না। প্র্যাকটিস ইংলিশ এটা একটা ভাষা, এটা এমন নাম যে গুলায় খাওয়াই দিলাম আপনারা মুখস্থ করে লিখে দিয়ে এসে মার্কস পেয়ে গেলেন। কোচিং সেন্টারের মতো না, ওই রকম না। ইংলিশটাকে ওইভাবে শিখতে হবে যেমন বাচ্চা তার মায়ের কাছ থেকে শিখছে। এই জন্য আমি এখন এই সব স্ট্র্যাটেজিগুলো আপনাদের শেয়ার করতেছি। এইভাবে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এভাবে সময় দিতে হবে, লজ্জাকে দূরে ঠেলে ফেলতে হবে। আচ্ছা, তো এইভাবে ক্যামেরার সামনে যখন কথা বলবেন দেখবেন অটোমেটিক শ্বাস বেড়ে গেছে। এবং নেক্সট ক্লাসে সবাই প্রিপেয়ার্ড থাকবেন। যে কোনো একটা কোশ্চেন আমি আপনাদের কাছ থেকে আপনাদের করব র্যান্ডমলি, প্রত্যেককেই করব, কাউকে মিস দিব না। আপনারা এখানে আজকে 11 জন অ্যাটেন্ড করছেন এবং 11টা কোশ্চেন করব। তবে ভয় নাই যে 2-3 লাইনের বেশি বলতে হবে না, এই ভয় নাই। জাস্ট 2-3টা লাইন যদি একটা বিষয়ে বলতে পারেন তাই ইনাফ, কিন্তু প্রত্যেককে আমি জিজ্ঞেস করব। আরেকটা স্পিকিং প্র্যাকটিস, এই যে আমি বললাম যে প্রোনাউন্সিয়েশন ঠিক করার আর হচ্ছে নেটিভ ফ্লুয়েন্সি বাড়ানোর একটা প্র্যাকটিসের সিস্টেম আপনাদের এখন দেখাই। আমার ভিডিও কি দেখা যাচ্ছে এখনো? আচ্ছা আচ্ছা, এই ভিডিওটার সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা একটু বলেন। জি ভাই দেখা যায়। Especially languages like English and Chinese. ভিডিওর সাউন্ড শোনা যাচ্ছে? Especially languages like English and Chinese. হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এটা জাস্ট এটার জন্য জিজ্ঞেস করলাম। ভাই শোনা গেছিল, যখন অন এটা করছিলেন ভাই শোনা গেছিল। এটা আইএলস এর স্পিকিং টেস্টের মতোই, ওইভাবেই সাজানো এবং কমন টপিকেই। এই একটা প্লেলিস্ট আছে, এখানে 17টা ভিডিও আছে, এটা আমি আপনাদেরকে দেবো, এটা প্র্যাকটিস করবেন। তো এখানে 5 মিনিটের একটা ভিডিও। তো এই ভিডিওগুলো অন করবেন। অন করার পরে এখানে দেখবেন যে সেটিংসে গেলে প্লেব্যাক স্পিড এটা কমায় নেবেন। প্রথমেই তো একদম ওদের মতো স্পিড পাবেন না, 0.5 হোক অথবা 0.75 হোক, এরকম করে স্পিডটা কমায় নেবেন। কমায় নিয়ে তখন আপনারা হচ্ছে ভিডিওটা প্লে করে দিবেন। কোনো সাবটাইটেল দিবেন না, সাবটাইটেল তো বোঝেন যে লেখা আসে যে নিচে ভিডিওর মধ্যে, এরকম সাবটাইটেল ইউজ করা যাবে না। এই যে সিসি লেখা আছে না, ক্যাপশন আর সাবটাইটেল, এইটা অফ করে দিবেন। এটা অন করলে কিন্তু লেখা দেখায়, কিন্তু এটা অফ করে দিবেন আর প্লেব্যাক স্পিডটা কমায় নেবেন। প্লেব্যাক স্পিডটা কমায় নেবেন, তারপরে হচ্ছে এই ভিডিওটা ছেড়ে দিবেন। I really enjoy Learning a foreign languages. language? Patience. Why? Why not? Languages like English and I Chinese. really enjoy learning foreign Whenever I watch a languages, popular especially English or languages Chinese like movie, English and I don't want Chinese. to lose track of Whenever what I is watch going a on popular screen because English I'm or reading Chinese subtitles. movie, I don't just want want to to lose focus on track the of what native is language going on and soak up screen the because I'm atmosphere reading of the movie. subtitles. দেখছেন, I just want to Just focus on ওরা the বলতেছিল, native আমি just শুনে language শুনে and ওদের soak মতো up বলার the চেষ্টা atmosphere করতেছিলাম। of the movie. এইটা হচ্ছে কি, এইরকম ভিডিওটা যখন ছাড়বেন তো স্পিড কমায় নিয়ে জাস্ট শুনে শুনে বলবেন। একটা দরকার হলে একটা হেডফোন লাগাই নিন, কানে কানে হেডফোন লাগাই নিয়ে এটা জাস্ট ছেড়ে দিয়ে আপনি জাস্ট ওদেরটা শুনবেন আর বলতে থাকবেন। ওরা যেমনি বলছে তেমনি ওইরকম বলার চেষ্টা করবেন। যদি মনে করেন যে একটা সেন্টেন্স মিস করছেন, তখন আবার পিছনে টেনে নেবেন, মানে আবার রিভার্স করে নিয়ে আবার ছাড়বেন, আবার প্লে করে দেন আবার হচ্ছে ওদেরকে মিমিক করবেন, মানে ওদের কপি করার চেষ্টা করতে থাকবেন। আপনি আসলে বিশ্বাস করবেন না, আপনি জাস্ট 15 থেকে 30 দিনের মধ্যে আপনার ফ্লুয়েন্সি অনেক বেড়ে যাবে। ইভেন আপনাদের প্রোনাউন্সিয়েশনটাও আগের থেকে অনেক ইমপ্রুভ হয়ে যাবে। আপনাকে আমি বললাম না, যদি আপনি ওদের মতো এভাবে কপি করতে থাকেন, আফটার 1 মান্থ আপনারা দেখবেন যে আপনাদের ফ্লুয়েন্সি আগের থেকে ভালো হয়েছে। এখন এটা কিভাবে বুঝবেন? যখন ওই যে বললাম আপনারা যে ভিডিওতে রেকর্ড করে করে এই যে টপিক ওয়াইজ আলোচনা করবেন,
তখন দেখবেন যে প্রতি সপ্তাহের এক একটা করে ভিডিও রাখতে বলছি না আপনাদেরকে প্রিজার্ভ করে ফোনে, তখন দেখবেন যে আপনাদের কতটুকু ইমপ্রুভ হয়ে গেছে। কিন্তু সত্যি কথা, আপনারা যদি এভাবে প্র্যাকটিস না করেন ক্যামেরার সামনে প্লাস হচ্ছে এরকম মিমিক, আপনারা আসলে লিসেনিং, রিডিং, রাইটিং এ হয়তো অনেক ব্যান্ড পেয়ে যাবেন, স্পিকিং এ মার্কস কমে যাবে। স্পিকিং এর জন্য আসলে ধরা খেয়ে যেতে পারেন। তো আমি যেভাবে বললাম একদম শুরুতে, কেন একদম প্রথম দিনের ক্লাসে কেন আমি স্পিকিং এর এই বিষয়টা আপনাদেরকে বললাম, কারণ স্পিকিং স্পিকিংয়ে আমরা সবাই দুর্বল এবং প্রথম দিন থেকে এটা প্র্যাকটিস খুব জরুরি। আর আপনারা যেহেতু এই যে নেক্সট ফলে অ্যাপ্লাই করতে পারতেছেন না, ইভেন ইউরোপেও অ্যাপ্লাই করতে গেলে আরও 3-4 মাস পরে করতে হবে, তো আপনাদের হাতে 3 থেকে 4 মাস সময় আছে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য, যদি নেক্সট সিজনেও অ্যাপ্লাই করতে চান। তো এই কারণে আমি বললাম আইএলটিএস এর এই 4 মাসের জার্নি অথবা 3 মাসের জার্নি যাই বলেন, তো এই টাইমটাতে প্রত্যেকটা দিন স্পিকিং এভাবে প্র্যাকটিস করবেন। 2 মিনিট হইলেও এরকম নেটিভ স্পিকারদের মানে ভিডিওকে মিমিক করবেন, মানে কপি করবেন, কপি করে করে 2 মিনিট হইলেও প্রতিদিন প্র্যাকটিস করবেন। আর 2 মিনিট হইলেও একটা ভিডিও রেকর্ড করেন। আমি এটা 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 আসলে কি আমি বলবো, এটা রিকোয়েস্ট আমার আমার পক্ষ থেকে। আর হচ্ছে ইংলিশে কোনো কিছু শোনা আর ইংলিশে কোনো কিছু পড়া, এই যে আমি যেরকম বললাম মিরর হোক, অথবা হচ্ছে ইংলিশ একটা ডেইলি স্টার কিনে নিতে পারেন, অথবা হচ্ছে ইংলিশ কোনো একটা আমাদের ইংলিশ পেপারগুলো, একটা ইংলিশ ম্যাগাজিন হতে পারে, এগুলো কিনে নিয়ে এগুলো আপনারা পড়েন প্রতিদিন। বিশেষ করে বিজনেস বিজনেস রিলেটেড প্যাসেজগুলো যখন আসে তখন আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় অ্যান্সার করতে। তবে লিটারেচার রিলেটেড কোনো কিছু যদি আসে তখন কষ্টকর হয়ে যায়, কারণ আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বেশিরভাগই, তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো প্যাসেজ যদি আসে তখন আমাদের জন্য এটা ইজি হয়। কিন্তু যখন আমরা বিজনেস রিলেটেড কোনো প্যাসেজ আসে অথবা আর্ট অ্যান্ড লিটারেচার রিলেটেড কোনো প্যাসেজ আসে, তখন আমাদের ওখানকার ভোকাবুলারিগুলো সম্পর্কে আমরা তেমন ফ্যামিলিয়ার থাকি না, পরিচিত থাকি না, তখন আসলে আমাদের কি হয়, তখন ওইগুলো কোশ্চেনে অ্যান্সার করতে কষ্ট হয়। এই কারণে আমি আরো আমি খুবই এমফাসাইজ দিয়ে পড়তে বলি যে বিশেষ করে বিজনেস আর হচ্ছে কি বলে লিটারেচার অ্যান্ড আর্ট রিলেটেড প্যাসেজগুলো প্রতিদিন পড়তে। এতে কি হয়, এইসব ভোকাবুলারি সম্পর্কে ফ্যামিলিয়ার হবেন, দেন হচ্ছে আপনাদের এক্সামে ওই টাইপের প্যাসেজ আসলে ইজি হবে অ্যান্সার দিতে। আমার ক্লাস আজকে এইটুকুই ছিল। আর আমার ওই স্টুডেন্ট থাকলে আজকেই আপনাদেরকে একটা রিয়েল লাইফ টেস্ট দেখাইতে পারতাম। আপনাদের স্পিকিং নিয়ে নেক্সট আরেকটা এক্সট্রা ক্লাস হবে, সেটা আমি আপনাদেরকে জানাই দেব 2 দিন আগে, যেদিন এক্সাম হবে তার 2 দিন আগে। তারপরে হচ্ছে হ্যাঁ, আমাদের ক্লাস শিডিউলটা একটু বলে দিন স্কেডিউলটা ভাই। ডেট আমি আমাদের তৈরি ক্লাস করি নাই এখনো, শিডিউলটা একটু বলে কারণ দিন। আমি একটু মানে ব্যস্ততার মধ্যে আছি। তো এই যে আমি ইউএস এর প্রফেসরদেরকে আর কানাডার প্রফেসরদেরকে মেইল করতেছি। তো 7 তারিখে আমাদের নেক্সট ক্লাসটা হবে, আগামী 7 তারিখে। তারপরে মানে এক্সট্রা ক্লাস যেটার কথা বললাম সেটা, তারপর থেকে টানা মনে করেন যে উইকে 2টা করে ক্লাস এরকম করে হবে। এবং প্রত্যেকটা ক্লাসের পূর্বে আপনাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে রাখতে হবে। অ্যাসাইনমেন্টের সমস্ত আছে, মানে ডকুমেন্টস অ্যাসাইনমেন্টগুলোতে দেওয়া থাকবে। আমি প্রতিদিন ক্লাসের পরে এই অ্যাসাইনমেন্ট কি করবেন পরের দিন সেটা আমি বলে দিব, মানে ভালো করে ব্যাখ্যা করে দিব যাতে আপনাদের ইজি হয়। এবং প্রতিদিনের ক্লাসের ভিডিও, যেমন আজকে রাতেই আপনাদেরকে এই ক্লাসের ভিডিওটা দিয়ে দেওয়া হবে। প্রতিদিনের ক্লাসের ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন। আর এটা দরকার হলে আপনারা আবার পরবর্তীতে দেখেও নিতে পারবেন, যাতে কোনো কথা যদি মিস করে থাকেন সেটা আবার শুনেও নিতে পারবেন। আর এই যে যারা মানে স্ক্রিন দেখতে পারেন নাই আমার তাদের এটা হচ্ছে আসলে সফটওয়্যার ইস্যু অথবা ইন্টারনেটের কারণেও এরকম হয়। সো এটা নিয়েও টেনশনের কিছু নাই, ভিডিওগুলো তো পাবেন, তখন ওখানে দেখে নিয়েন, কোনো সমস্যা হবে না। আর রিকোয়েস্ট করতেছি আবারও, আপনাদের প্রতিদিনে অ্যাটলিস্ট 1 ঘন্টা পড়বেন, 1 ঘন্টা শুনবেন কোন ইংলিশে, আপনাদের যেটা ভালো লাগে তাই। আমি কিছু প্লেলিস্ট সাজেস্ট করব, অ্যাসাইনমেন্টের মধ্যে যেসব প্লেলিস্ট আছে এগুলো তো দেখবেনই। আর হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো টাইম টু টাইম শেষ করবেন, ক্লাসগুলো প্রতিদিন অ্যাটেন্ড করবেন। আর যদি বাই চান্স
কখনো আনফরচুনেটলি আপনারা মিস করে যান, তখন তো আছেই রেকর্ডেড ভিডিও, এটা দেখে নিয়েন। আর যদি কোনো কিছু প্রবলেম হয় আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেন। আর যেটা বলছিলাম, যদি ওই 25 বছরের থেকে কম বয়সী আপনারা যদি ইয়ে করতে চান, ডিউক অফ এডিনবার্গের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে আমাকে পার্সোনালি বললেন, আমি আপনাদেরকে হেল্প করব এবং পুরো প্রসিজারটাকে আপনাদের সাথে শেয়ার করব পরে। এই হচ্ছে আজকের ক্লাস আমাদের। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন। আমার হাতে আর 15 মিনিট আছে, 15 মিনিট পরে এই ভিডিওটা অফ হয়ে যাবে। ভাই হুম। আমাদের যে স্লাইডগুলো দেখালেন এগুলো পিডিএফ দিবেন? স্লাইডটা তো ভিডিওর মধ্যেই থাকবে, ভাই দেখে নিন পরে। স্লাইডটা দরকার নেই। আমাদের যে স্লাইডগুলো এমনি দেখালেন যত এগুলো লিঙ্কসগুলো পিডিএফ আছে দিবেন? ওইগুলা তো সব শেয়ার করে দেবো, যেমন কোর্স আউটলাইনের লিঙ্ক, তারপরে হচ্ছে আচ্ছা ভিতরে অ্যাসাইনমেন্ট সবই থাকবে, ওগুলো আপনারা পরে দেখে নিন। আর কারো কোনো কোশ্চেন আছে? যেই কাজগুলো রেগুলারলি করতে হবে ভাই ওইগুলো একটু টেক্সট করে দেন। হ্যাঁ, যেটা আচ্ছা টেক্সট করে দিব। আবার বলি, যেই রেগুলার হচ্ছে কাজগুলো রেগুলারলি প্রতিদিন করতে ইংলিশে হবে কিছু ভাই পড়া, কিছু ওইগুলো একটু শোনা, টেক্সট করে দেন। আর হচ্ছে এই যে এইভাবে অ্যাটলিস্ট 2 মিনিট হলেও নেটিভ স্পিকারদের কোনো একটা ভিডিওর স্পিড কমায় দিয়ে ওদের সাথে কপি করা, ওদেরকে কপি করা। আর হচ্ছে ভিডিও মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে কোনো একটা বিষয়ে, আমি যেমন কিছু টপিক তো সিলেক্ট করে দিচ্ছি, এগুলো তো অবশ্যই। আর আপনাদের মনে যা চাই আপনি ইংলিশে ওইটা খালি বলেন, এতে করলে আপনাদের সাহস কনফিডেন্স দুইটাই বেড়ে যাবে। এতে এটা হবে। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট তো প্রতিদিনের অ্যাসাইনমেন্ট কিন্তু প্রতিদিনের না, এক ক্লাস থেকে পরের ক্লাসের আগ পর্যন্ত, এটা হতে পারে 3 দিন অথবা 4 দিন, ওইটুকের মধ্যে শেষ করতে হবে এই। আচ্ছা, কারো কারো কোশ্চেন আছে? কারো লজ্জা পেলে হবে না, কারো কোশ্চেন থাকলে বলেন। ওই সব হ্যাঁ সব ভাই ইউটিউবের আমি লিংকটা ইয়াতে গ্রুপে দিয়ে দিন, গ্রুপে শেয়ার পড়ি করে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। ক্লাসের লিংকটা। আমি এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যা বললাম, কারো বুঝতে তো কোনো সমস্যা হয় নাই? না ভাই সব বুঝছি ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে ক্লাস এখানে ক্লোজ করতেছি। না ভাই সব বুঝছি না ঠিকঠাক, ভাই ঠিকঠাক সমস্যা নেই। বুঝছি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই।